সারাদিন শেষে আসে রাত। এই রাতটি সাক্ষী থাকি হাজারো চোখের পানির, হাজারো দুঃখের, হাজারো কষ্টের, হাজারো অপমানের, হাজারো ভালোবাসার। এই রাত্রে কেউ সুখের সাগরে ভাসে তো কেউ দুঃখে, কেউ আরামে ঘুমিয়ে কাটায় তো কেউ কাটায় হাজারো কষ্ট বুকে নিয়ে কেঁদে কেঁদে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের রাতটা চোখের পানি মুছতে মুছতে কাটে। তাদের মধ্যে অন্যতম একজন ইসমি ইসলাম। ইসমি এমন একজন নারী যে অল্প বয়সী বিধবা, চাওয়া সত্ত্বেও পারে না ভালো মান নিয়ে পড়তে, পারে না নিজের মতো চলতে, পারে না অন্য মেয়েদের মতো সেজেগুজে মন মতো ঘুরতে। জানে না মা বাবার ভালোবাসা কেমন, কেমন মা বাবার আদর হয়, কেমন তাদের স্নেহ। শুনতে পারেনি কখনো বাবার মুখের প্রিন্সেস। জানে না কে তার পিতা কে তার মাতা। অনাথ সে, হ্যাঁ, অনাথ ইসমি। কুমিল্লার ইসলামিক অনাথ আশ্রমে বড় হয়েছে সে। শুনেছিল মাদার থেকে আশ্রমে তাকে জন্মের 12 দিনের মধ্যেই কেউ এসে রেখে যায়। কোনো পরিচয় দেয়নি, গেটের এক কোণায় রেখে গিয়েছিল ইসমিকে। নামহীন ইসমিকে বুকে আগলে নিয়েছিল আশ্রমের মাদার ফিরোজা খাতুন। ভালোবেসে নাম দিয়েছিলেন ইসমি ইসলাম। তখন থেকে সে এখানেই বড় হয়েছে। নতুন কাপড় কোনো এক বিশেষ দিনে নসিবে পেয়েছে পরার জন্য, তাও দান করা। কখনো খেতে পেরেছে, কখনো পায়নি। সারাদিন চলে যেত আশ্রমের কাজে, বাচ্চাদের সাথে মজা মাস্তি, খেলা করে, আর সামান্য পড়ালেখার চাপে। আর রাতটা কেটে যায় অপমান, খোটা, কষ্ট আর হাজারো চোখের পানি দিয়ে। আশ্রমের বাইরে না সে কিছু চিনে না কিছু জানে। এখনও যথেষ্ট ছোট ইসমি, বাচ্চা মানসিকতা ছিল সে, কিন্তু কিছু কাহিনী জীবনে ঘটার পর থেকে সেই স্বভাবটাও হারিয়ে ফেলেছে সে। ইসমি যথেষ্ট রূপবতী, শাস্তি হয় না তাকে। এভাবেই তাকে রাজকুমারীর মতো দেখায়। পুরনো কাপড়ও তাকে মায়াবতী থেকে কোনো অংশে কম লাগে না। সকলের বৈশিষ্ট্যতে কিছু গুণ তাদের মধ্যে আবদ্ধ থাকে। ইসমিরও দুটি গুণ রয়েছে, যেমন সবার সাথে হাসি খুশিভাবে মিনিটেই মিশে যাওয়া, আর তার সাথে কেউ রেগে থাকতে পারে না, সে যেই হোক না কেন। এই দুটি গুণ ইসমির মধ্যে ভালোভাবে আবদ্ধ। 17 বছর বয়সের দিকেই কোনো এক মহাশয় ব্যক্তি প্রস্তাব দেয় বিয়ের জন্য। আশ্রমের মাদার রাজি হয়ে যায় ইসমিকে 17 বছর বয়সে বিয়ে দেওয়ার জন্য। অতঃপর বিয়ে হয় নয়ন নামের এক ভদ্রলোকের সাথে। কিছুটা আশা এসেছিল ইসমির মনে, হয়তো তার নসিবে সুখ আল্লাহ দান করেছেন। তার মুখের দিকে মুখ তুলে তাকিয়েছেন, কিন্তু না, তার কপালে যে সুখ জিনিসটা লেখা নেই। আল্লাহ তালা হয়তো ইসমির নসিবের সুখ জিনিসটা লিখতেই ভুলে গেছেন। আশ্রমে বিয়ে হওয়ার পর সবার থেকে বিদায় নিয়ে বাসে করে চলল ইসমি তার স্বামীর বাড়িতে। বাসে বসে হাজারো স্বপ্ন বুনতে লাগলো। শ্বশুরবাড়ির লোকজনের মাঝেই নিজের পরিবার খুঁজে নেওয়ার আহ্লাদ এসেছিল মনে, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়াই হলো না ইসমির। ভাগ্যের কাছে আবার হেরে গেল সে। যে বাসে করে তারা যাচ্ছিল, সে বাসটায় অ্যাক্সিডেন্ট হয়। কিছু মানুষ বেঁচে যায়, তাদের মধ্যে একজন হলো ইসমি। আর মৃত ব্যক্তিদের মধ্যে ছিল ইসমির স্বামী। স্বামীর মৃতদেহ সহ্য হয়নি ইসমির। শরীর কেঁপে উঠে স্বামীর রক্তাক্ত নিথর দেহ দেখে। কিছুক্ষণ আগে নিজের হাত বাড়িয়ে দিয়েছিল স্বামীর হাতের উপর। আস্থা জেগেছিল মনে, এই হয়তো মাথার উপর বড় কারো হাতে স্পর্শ পাবার। কিন্তু ইসমি যে স্বপ্ন দেখাই বারণ। স্বপ্ন, ভরসা, আকাঙ্ক্ষা, চাহিদা তার করা বারণ। শ্বশুরবাড়ির লোক মেনে নেননি ইসমিকে। তারা কোনো এতিমকে তাদের ঘরে উঠাবেন না। মন ভেঙে যায় ইসমি। আল্লাহকে স্মরণ করে একটা কথাই বলে, কেন রেখেছেন পৃথিবীতে? কার জন্য? কেউ নেই আমার, এতিম আমি, অনাথ। এখন কপালে বিবাহিতা হয়েও বিধবার ছাপটা রয়ে গেল। আশ্রমের মাদার ফিরোজা বেগম একটু হলেও ইসমিকে ভালোবাসেন। সেদিকে সবাইকে দরখাস্ত করে ইসমিকে আশ্রমে নিয়ে আসেন ফিরিয়ে। সেই দিন থেকে আজ 3 মাস হতে চলল। যথারীতি ভোরের মিষ্টি আওয়াজে আল্লাহর নামের আজান শুনে ফ্লোর থেকে বিছানা উঠে চাদরটা মুড়ে এক কোণায় রেখে দিল ইসমি। কালো ফ্লোরে চাদর বিছিয়ে আশেপাশে আরও যৌবন কিশোরীরা ঘুমিয়ে রয়েছে। কয়েকটা কাপড়ের ট্যাঙ্ক ছাড়া আর কিছুই নেই রুমে, সম্পূর্ণ খালি। ইসমি তার পাশে স্বামীকে ডাকতে লাগলো, এই মোহিনী ওঠ, আজান দিয়ে দিয়েছে। ইসমি আর ঘুমোতে দেয় না প্লিজ। আরে মাদার এসে বকবে। ধরফর করে লাফিয়ে উঠল মোহিনী। মুখটা ছোট করে বলল, রাক্ষসী এখনো আসেনি? কি যা তা বলছিস? উনি আমাদের গুরুজন। যাই হোক, আজ তো রাক্ষসী রে বোন, কবে যে এখান থেকে যেতে পারবো? কিরে সোনিয়াকে এখনো তুলিসনি কেন? আহা, আমরা উঠে কাজ করতে যাব আর উনি ঘুমোবেন, তা হবে না। ডাকোকে। আচ্ছা, তুই তাড়াতাড়ি গিয়ে বাথরুমে ঢোক, না হলে পরে লাইন পাবি না। আমি সোনিয়াকে তুলে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়। ইসমি নিচু হয়ে তার দ্বিতীয় পাশে শান্তভাবে ঘুমিয়ে থাকা সোনিয়ার পিঠে হালকা চড় মেরে বলল, সোনিয়া ওঠ, আজান দিয়ে দিয়েছে। নাক টেনে ঘুমোচ্ছে। সোনিয়া, মাদার দাঁড়িয়ে আছে। কথাটা শুনে এক লাফ দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, ওহ মাদার আসলে হয়ে। চারপাশে চোখ বুলে দেখলো মাদার নেই। সোনিয়া বুঝতে পেরেছে প্রতিদিনের মতো আজও মিথ্যা বলে জাগিয়েছে। মুখটা মলেন করে বলল, ইসমু দেয় সবাই ঘুমাচ্ছি, চল আমরা ঘুমিয়ে পড়ি আবার। আরে আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। তোরা তো পড়বি না, না পড়লি কিন্তু দেরিতে উঠলে পরে বাথরুম খালি পাবি না। পুরো আশ্রমের মানুষের লাইন লেগে থাকবে। ও এটাও কথা, ভালো লাগে না ওই নোংরা বাথরুম, ইয়াক। হয়েছে বকবক, থাকতে পাচ্ছিস তাই বেশি। চল, মোহিনী ওয়েট করছে হয়তো। হ্যাঁ,
মোহিনী সোনিয়ার পরিবার ছিল। দুজনেরই পিতামাতা মারা যাওয়ায় আশেপাশের প্রতিবেশী তাদের ছোট বয়সে আশ্রমে নিয়ে যায়। তখন থেকে ইসমিকে আপন করে নিয়েছে। ইসমির বয়সে ছোট হলেও বেস্ট ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম ভাবে না। আশ্রমটা বেশ বড়সড়, বড় এক বিশাল মাঠ। মাঠের বাম পাশে এক দুতলা বাড়ি, সেখানে মোট 12টা রুম, এক এক রুমে মোট 26 জন করে। ফ্লোরে চাঁদের বিছিয়ে গ্যাদাগেদি করে ঘুমোয়। ডান সাইডে লম্বা রাস্তা গিয়ে আরেকটা সাদা রঙের নিচতলা বাড়ি, সেখানে মাদার আর বাকি যারা রয়েছেন যেমন দারোয়ান, কাজের বুয়া, ম্যানেজার এবং আরও সদস্যরা থাকেন। ইসমি আগে ঢুকে তাড়াহুড়ো করে গোসল করে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে পড়ল। দুপুরে চান্স পাওয়া যায় না গোসল করার, তাই ইসমি, মোহিনী, সোনিয়া এই সময় উঠে কাপড় ধোয়া বা গোসল করা সেরে ফেলে। এখন একটু একটু শীতনামা ধরেছে, তারপরও দিনে কম গরম আর কম রোদ পড়ে না। এখনও পুরো শীত পড়তে বেশ কিছুদিন সময় লাগবে। ইসমি রুমে এসে কয়েকজনকে সেট করে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুহাত মেলে দিল। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিল। ডানে বামে ফু দিয়ে মোনাজাত ধরে হাতে চুমু খেয়ে নামাজ শেষ করলো। কোরআন তেলাওয়াত করে উঠতে দেখতে পেল সোনিয়া, মোহিনী চলে এসেছে। জায়নামাজ গোছাতে গোছাতে ইসমি বলল, আচ্ছা চল আমাদের কাজগুলি করা শুরু করি। মোহিনী মুখটা কালো করে বলল, ধ্যাৎপা, ভালোই লাগে না এই পুরো বারান্দা ঝাড়ু দেওয়া, উফ অসহ্য। আর কোমরে ব্যথা ধরে যায়। কাল পুরো বারান্দা রুম ঝাড়ু দিয়ে আমার কোমর ভেঙে চুরমার হয়ে গেছে রে ইসমি। আচ্ছা তাহলে তুই বসে বসে থালা বাসন গুছিয়ে পাকঘরে ধোয়ার জন্য রেখে আয়, আর সোনিয়া ধুয়ে ফেলবে, আর আমি ঝাড়ু দিচ্ছি। সোনিয়া বেশ খুশি হয়ে বলল, আচ্ছা আজ রান্নার কাজ কাকে দিয়েছিলি? নিশু কি? তার মানে তো হল নাম্বার 3-এর আজ বাথরুম পরিষ্কার করার ডেট। উফ, সেই মজা হবে। এই সপ্তাহে আমাদের ধোয়ার ডেট ছিল, কি না হেনস্থাটা করেছিল আর অপমানও কম করেনি। আজ ওরা ধুবে, আমরা দেখবো। ইয়াহু! সোনিয়া খুশি হয়ে বলল। ইসমি বলে উঠল, হয়েছে, ওদের কাজের খবর না রেখে আমাদের কাজ করার মধ্যে মনোযোগ দে। ওদেরটা ওরা বুঝবে, আমাদেরটা আমরা। পাকঘরে যা দুজন। যাচ্ছি যাচ্ছি। থাইল্যান্ড থেকে বাংলাদেশ উদ্দেশ্যে ছেড়েছে বিমান। মাত্র 30 মিনিট আগে তার গন্তব্যে নামল। সবার মধ্যে স্পেশাল কেবিন থেকে বেরিয়ে এলো বাংলাদেশের আইকনিক ইয়াং বিজনেসম্যান ইমরেত তিলিনোর, ডাকনাম ইমরেত। ইম্পর্টেন্ট কিছু মিটিং 1 মাসের মধ্যে শেষ করে দেশে ফিরলেন তিনি। পকেটে হাত দিয়ে সামনে এগোচ্ছে ইমরেত। পিছনে লাগেজ নিয়ে আসছে ম্যানেজার কাদের সাহেব। তিনি ইমরেতের সম্পর্কে যেমন সব জানেন তেমনই সব কাজে হেল্প করেন, তা ভালো হোক বা খারাপ। ইমরেতের নামটা ইসলামিক হলেও ইসলামের পথে চলার মতো কোনো কাজ সে করে না। তার থেকেও নিকৃষ্ট তার দৈনন্দিন জীবনযাত্রার মান। ইমরেত তিলিনোর নামটা যেমন ইউনিক, তার বিহেভ, স্টাইল, কথার ধরন, চলার রাস্তা তেমন ইউনিক। উল্টো কথা আর উল্টো পথে চলা তার অভ্যাস। পরিবারের আড়ালে নয়, সকলেই জানে ইমরেতের এই রূপ, কিন্তু কারো মুখ খোলা সাহস হয়ে ওঠে না তার সামনে। সিগারেট, মাদক এবং নানান ধরনের নেশা সে করে, কিন্তু তা সবার অগোচরে। সম্পূর্ণ ভিন্ন তার জীবনযাত্রা। নিজের মতো চলে সে। অন্যরা কীভাবে আর কী তাকে নিয়ে সমালোচনা করে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই এক 7 বছরের বাচ্চা দৌড়ে আসছে ইমরেতের দিকে। ইমরেত নিচু হয়ে যায় বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য। বাচ্চাটি লাফ দিয়ে ইমরেতের কোলে উঠে পড়লো আর বলতে লাগলো, ভাইয়া জানো আমি তোমায় কতগুলি মিস করেছি। গালে চুমু খেয়ে। তাই আমিও তো করেছি আমার এই ছোট প্রিন্সটাকে। সামনে থেকে একজন 25 বছরের মহিলা এগিয়ে এসে বলল, মাহিন, ভাই এখন টায়ার্ড, ডিস্টার্ব করে না। ইমরেতের দিকে তাকিয়ে। কি রে ভাই, জার্নি কেমন গেল? নট ব্যাড। তো আম্মু, বাপি, কিমরান ওনারা আসেনি? কিমরান গাড়িতে, আর আম্মু এত রাস্তা জার্নি করতে পারবে না, তাই আনিনি। আর বাপি তো অফিসে। ওয়েল। মাহিনকে কোলে নিয়ে হাঁটতে লাগলো ইমরেত, আর ইমরেতকে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে মাহিন। মাথাটা উঁচু করে বলল, ভাইয়া আমার জন্য কি এনেছো? হুম, এখন তো বলা যাবে না, বাসায় গিয়ে সারপ্রাইজ দেব। ওকে। আবার জড়িয়ে ইমরেতের কাছে মাথা রাখলো মাহিন। গাড়ির কাছে আসতে ইমরেতের মেজু ভাই কিমরান বলে উঠল, মিটিং কেমন হলো? ইয়া, অল সেট। গাড়িতে বসতে বসতে, মেজো ভাইয়া বল। তুমি বলো তো ভাইয়াকে আমি কতটা কেঁদেছি তার জন্য। ইমরেতের গলা জড়িয়ে, ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম বলতে। ভাই শোন, মাহিন কি করেছে? আজ সারাদিন কিছুই খাইনি। তুই এসে ওকে কোলে করে খাইয়ে দিবি, তাই? আর প্রতি রাত্রিরেই কেঁদেছে, আর আমাদের ভস্য করে ছেড়েছে পাজিটা। ইমরেত মাহিনের গাল দুটি ধরে, তো আমার কলিজাটা আজ খাইনি কেন? এটা কিন্তু খারাপ ব্যাপার। আর কেঁদেছ কেন? আমি তো রেগুলার স্কাইপে কথা বলেছি। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। পরের বার আমাকে ছাড়া আর কোথাও যাওয়া চলবে না, হ্যাঁ? আচ্ছা তাই হবে। ইমরেতের বড় বোন শিলা তখন চুপচাপ শুনছিল। এখন একটু আওয়াজ করে বলল,
আচ্ছা মাহিন, আমি কি কিছু না? এ কয়দিন তো আমি খাইয়ে দিয়েছি, এখন ইমরেতকে পেয়ে বড় আপুকে ভুলে গেলি? না তো, তুমি বেস্ট, তার আগে বড় ভাইয়া বেস্ট। ইমরাতকে আঁকড়ে ধরে মাহিন। গাড়ি পৌঁছালো ছাই কালারের এক বাংলোতে। বেশ বড় সড়ো জায়গা নিয়েই তৈরি। পাশে গার্ডেনও রয়েছে। গার্ডেনে হয়েছে নানান ফুল, সুন্দরভাবে সাজানো গোছানো আশেপাশে। যে কারো মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গায়। ভিতরে প্রবেশ করার সাইডে দুটো গাড়ি পার্ক করা, কালো আর ব্লু কালারের। আর ইমরাতের গাড়ি সাদা রঙের। দুই গাড়ির মধ্যে থামালো নিজেদের গাড়ি। গেটের দারোয়ান আবুল চাচা দূরে সামনে এসে দাঁড়িয়ে গিয়ে গাড়ির দরজা খুলে সাহায্য করলো। ইমরাত মাহিনকে কোলে নিয়ে বেরিয়ে এলো। আবুল চাচা হাসি মুখে বলে উঠলো, সালাম ইমরেত বাবা হ। জি আবুল চাচা, কি অবস্থা? এই তো ভালো বাবা হ। চাচা, ম্যানেজার ট্যাক্সিতে করে আসবে, তার থেকে লাগেজ দুটো নিয়ে নিও। আচ্ছা বাবা হ। মাহিন নড়ে উঠলো। ইমরাত মাহিনকে উঁচু করে কোলে নিয়ে ভিতরে চলে আসলো। ভিতরে প্রবেশ করতে এক প্রকার দৌড়ে এলো ইমরাতের মা সালেহা বেগম। চোখে টলটলে জল নিয়ে কাছে আসলো। ইমরাত মুচকে এসে বলল, আম্মু মাত্র 1 মাসের জন্য গিয়েছি, তাও দিনে 3-4 বার ভিডিও কলে দেখেছো, তাও এখন কাঁদছো? তুই বুঝবি না, দেখ তো শুকিয়ে কি হয়েছিস। আর তুই মাহিনের দিকে তাকিয়ে, পেয়েছিস তোর ভাইয়াকে, এখন নাম ভাইয়া রেস্ট নেব। না নুপ, থাক মা, ও আমার সাথে। আচ্ছা খাবার দাও তো, প্রচুর ক্ষুধার্ত আমি। ফ্রেশ হয়ে আসছি। কিচেনে যেতে যেতে আয়। মাহিনকে কোলে নিয়ে উপরে সিঁড়ি বেয়ে হাঁটা ধরলো ইমরাত। সাদা এক পুরানো ড্রেস পরে মাথায় কাপড় দিয়ে পুরো বারান্দা ঝাড়ু দিচ্ছে ইসমি। রৌদ্র পড়েছে আজ অনেক, বড্ড তাপ। ঘেমে একাকার হয়েছে ইসমি। ফর্সা চেহারাটা লাল হয়ে গেছে রৌদ্র ঘেমে। ঝাড়ু দেওয়া সম্পূর্ণ শেষ করে এক বড় শ্বাস ফেলল ইসমি। আশেপাশের সব রুমের লোকজন যথারীতি তাদের কাজ তারা তাড়াহুড়ো করে শেষ করতে ব্যস্ত। ইসমি এগিয়ে গেল রান্নাঘরের দিকে। থালা বাসন ধুয়ে হাঁপাচ্ছে মোহিনী আর সোনিয়া। মোহিনী ইসমিকে দেখতে পেয়ে বলল, এতগুলি থালা বাসন ধুতে গিয়ে জান আমার বেরিয়ে যাচ্ছে রে। আচ্ছা চল ক্লাসে যাই, টাইম তো হলো। হ্যাঁ, কি বলস, কে পড়বে এই ফালতু পড়া? উনি শুধু আমাদের ঘুমিয়ে ঝিম পড়ায়। এখন যদি বাইরে থাকতাম তাহলে ভার্সিটিতে পড়তাম। বাই দ্য ওয়ে ইসমি, তুই কিন্তু কলেজে পড়তি। চল টিভি দেখি গিয়ে, এখন সবাই বিজি কাজে। কি দেখবি, তুপর সবাই ওই একটা টিভি হামলা দেবে। তাও ঠিক। তিনজন মিলে কথা বলছে আর সামনে যাচ্ছে। ইসমি অন্যমনস্ক হয়ে হাঁটছে আর ভাবছে, আর বেশি দিন এখানে থাকতে হবে না, 1 বছর মতো থাকতে হবে। তারপর ভালো এক চাকরি পেয়ে চলে যেতে হবে বাইরের দুনিয়া। যে দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই ইসমি। ভাবতেই হাত পায়ে কাটা দিয়ে ওঠে। ভেবে পায় না ইসমি, তাকে সবার মধ্যে একান্ত আপন মনে বসবাস করতে হবে। ভাবনায় ছেদ করে আশ্রমের মাইক অ্যানাউন্সমেন্টে, আশ্রমের সকল প্রিয়তম ও প্রিয়তমাদেরকে মাঠের সাইডে একত্রিত হওয়ার জন্য মাদার আহ্বান জানিয়েছেন। তাই যথারীতি সবাই সবার স্থান ত্যাগ করে চলে আসুন। সোনিয়া মুখে বেঞ্চি কেটে বলল, ম্যাডাম জি, আজকে আবার কি নতুন কাজ করাবে আমাদের দিয়ে? আচ্ছা আগে যাই তো। সবাই যথারীতি দৌড়ানো শুরু করেছে নিজেদের কাজ ফেলে। মাদারকে সবাই বড্ড ভয় পায়। ভয় পাবারই কথা, কারণ তিনি খুব স্ট্রিক্ট মহিলা। ইসমি, মোহিনী, সোনিয়াও গিয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে পড়ল। সবাই আলোচনায় ব্যস্ত। কি হয়েছে, কি করাবে, আবার কি কিছু হলো নাকি, তাকে পানিশমেন্ট করা হবে আজ, এরকম কথায় ব্যস্ত সকলে। 10 থেকে 15 মিনিট পর মাদার সকলের সামনে এসে দাঁড়ালো। পরনে সাদা সুতির ফ্রক আর মাথায় সাদা স্কার্ফ পেছানো, বেশ বয়স্ক। মাইকটা মুখের সামনে নিয়ে বলতে শুরু করলো, এখান থেকে কিছু কিশোরীদের ঢাকার আশ্রমে পাঠানো হবে। ওখানে তেমন মানুষজন নেই, কারণ নতুন তৈরি হয়েছে, তাই এখান থেকে কিছুজন ওখানে পাঠিয়ে দেওয়া হবে। ঢাকার জন্য কাল 10টায় রওনা হব। আর যাদের নাম বলবো তারা সকাল সকাল নিজেদের ট্রাঙ্ক নিয়ে রেডি হয়ে থেকো। মোট 30 জনকে ঢাকার আশ্রমে পাঠানোর জন্য চুজ করা হয়েছে। তাদের মধ্যে ইসমি, মোহিনী, সোনিয়াও রয়েছে। মোহিনী, সোনিয়া যতই মাদারকে বকা দেখ, তারপরও তাদের মাদারের প্রতি যথেষ্ট মায়া রয়েছে। 1-2 দিন না, পুরো 17 বছর ধরে আশ্রমে রয়েছে। ইসমি চোখে পানি জলজল করছে, পারছে না কেঁদে দিতে। মাদার অ্যানাউন্সমেন্ট করে সবাইকে সবার কাজে লেগে পড়তে বলল। সবাই যার যার মতো চলে যাচ্ছে। মাদার করুণ চোখে সামনে এসে দাঁড়িয়েছে ইসমি। নিজের হাত দিয়ে ইসমি নিচু হওয়া মুখটা উঁচু করে ওঠালো। সাথে সাথে ইসমি মাদারকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। বুকটা ফেটে যাচ্ছে ইসমি। মাদার ছাড়া আর কী বা আছে আপন বলতে। সবার থেকে বেশি আদরে রেখেছেন ইসমিকে। বড্ড কষ্ট হচ্ছে বুকে। পাশে দাঁড়িয়ে চোখে জল ফেলছে মোহিনী, সোনিয়া। দ্বিতীয় হাত উঠিয়ে মোহিনী, সোনিয়াকে বুকে আঁকড়ে ধরলেন মাদার। কয়েক মিনিট এইভাবেই ছিলেন 4 জন। চোখের জল মুছে 3 জনকে ছেড়ে করুণ গলায় বলে উঠলেন মাদার, কাঁদছিস কেন? তোদের জন্যই তো করছি আমি। আমার বাচ্চারা, তোদের থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। কী করে যেতে দিচ্ছি তোদের তা আমি জানি। বড় হয়েছিস,
সাথে সব বুঝতেও শিখেছিস, ভালোভাবে বাঁচতে পারবি সেখানে। এখানে থেকে ওখানে পড়ার মানও ভালো, থাকার মান ভালো। আর আমি যাব প্রতি মাসে তোদের সাথে দেখা করতে, চিন্তা করবি না একদম। আর মোহিনী, সোনিয়া, ইসমিকে দেখে রাখবি। ইসমির মুখটা দু হাতে ধরে আল্লাহ তাআলা যেন তোর দিকে মুখ তুলে তাকায়, সেই দোয়াই করি আমি সদা। দেখবি একদিন তোর সব দুঃখ আল্লাহ নিজ হাতে মুছে দিবেন। তোকে সুখে রাখার জন্য আল্লাহ কাউকে পাঠাবেন, দেখে নিস। সেই দিনের আশায় আছি আমি। আর একদম কাঁদবি না, মাথায় চুমু খেয়ে তিনজন মিলেমিশে থাকবি। আর মোহিনী, ইসমিকে বড় বোনের মতো আগলে রাখবি। তোদের থেকে অনেক অবুঝো, রাখবি না দেখে ওকে? হাসার চেষ্টা করে মোহিনী। সোনিয়া বলে উঠলো, জি মাদার, দেখে রাখবো। জি মাদার, দেখে রাখবো। মাদার তাদের চোখের পানি মুছে দিয়ে বলল, আর কাঁদবি না, যা কাপড় এবং সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখ। কাল 10টায় বেরোবো আমরা, ঠিক আছে? জি মাদার। জি মাদার। জি মাদার। বুকে আগলে নিয়ে, আমার বাচ্চা তোরা, প্রতি মাসে তো যাবো, তারপরে যখনই মনে পড়বে তখনই চলে আসবো, কেমন? আর কাঁদে না, যা গুছিয়ে নে সব। চোখের পানিগুলি লুকিয়ে পিছনে ঘুরে হাঁটা ধরলেন মাদার। কেউ বুকের থেকে কলিজা টেনে নিয়ে যাচ্ছেন এমন মনে হচ্ছে তার। ইসমিকে সে আপন সন্তান ভেবেছেন সদা, তারপরে সবার সাথে মিশে বড় করে তুলেছেন। না হলে অন্য মেয়েরা কথা বাড়াতো। অঝোর ধারায় পানি ঝরছে চোখ দিয়ে। চোখের পানি মুছছে আর হাঁটছে মাদার। মনে মনে বলে উঠল, আল্লাহ তোকে সুখ দিক, সেই দোয়াই করি আল্লাহর কাছে। রুমের এক কোনায় জড়সড়ো হয়ে কাছে ইসমি। চোখের পানিগুলো ঝরছে নিজের মতো করে, চোখগুলি লাল হয়ে আছে। পাশে আরও মেয়েরা রয়েছে, তারা কাপড় গুছাচ্ছে আর খুশিতে নাচছে। নতুন জায়গায় যাবে, ভালোভাবে থাকতে পারবে সেই খুশিতে। মোহিনী, সোনিয়া হাজার চেষ্টা করছে ইসমির মুখে হাসি ফোটানোর। অপরাহ্নে সোনার আলোয় সাদা শাড়ি পরে আছে সে। উজ্বরণ কন্যার মেঘ বরণ চুল দিয়ে ঢাকা তার মুখ। ফর্সা গায়ের রঙে তুষার শুভ্র মুকুট পরে বারে বারে উঁকি দিচ্ছে সে। জান্নাতের অপসরই লাগছে তাকে। পাগলের মতো দৌড়াচ্ছে ইমরাত তাকে ধরার জন্য, সে যে ধরা দিচ্ছে না। মুগ্ধকর হাসি দিয়ে মাতাল করে তুলছে ইমরাতকে। সারা আকাশ জুড়ে রঙের খেলা খেলছে তাদের সাথে। ছায়াপথ অনুযায়ী দৌড়াচ্ছে ইমরাত। উঁকি দিয়ে দিয়ে হারিয়ে যাচ্ছে ইমরাতের মায়াপুরে। ইমরাতও তার পিছে দৌড়াতে ব্যস্ত। হঠাৎ ধূসর কুয়াশায় ভরা হয়ে যাচ্ছে চারদিক। চোখের পলকে মনে হচ্ছে ঢেকে গেল। নীলানি আকাশ যা তাদের সাথে খেলছিল। ধোঁয়ার মতো মিলিয়ে গেল সাদা শাড়ি পরা অপসরী। পাগলের মতো খুঁজছে ইমরাত তাকে, একবার ছোঁয়ার জন্য, একবার দেখার জন্য। চিৎকার করে ডেকে যাচ্ছে সে মায়াবতীকে, কিন্তু সে আর আসছে না। দিশেহারা হয়ে যাচ্ছে ইমরাত। আকাশের শেষ সীমানে চলে এসেছে দৌড়াতে দৌড়াতে। তাও নিজের বেগে দৌড়াচ্ছে সেই অপসরের জন্য, যে তাকে মাতাল করে দিয়ে গেছে। মাতলামও বেড়েই যাচ্ছে ইমরাতের। ধীরে ধীরে সকল কিছু নিমিশেই অন্ধকারে পরিণত হয়ে গেল। লাফ দিয়ে বিছানা থেকে উঠল ইমরাত। পুরো দেহ ঘেমে একাকার। খুব দ্রুত শ্বাস নিচ্ছে ইমরাত। সামনের দেওয়ালে কালো রঙের বড় করে ঘড়ি টাঙানো। সেখানে তাকাতেই দেখতে পেল 4টা বাজতে চলেছে, মানে রাত ঘুরিয়ে সকাল হতে চলল। গায়ে পা দিয়ে রেখেছে নিশু, যে আজ ইমরাতের বিছানার সাথে। আজ না, প্রায় থেকে নিশু ইমরাতের সাথে। মেয়েটা বড্ড গায়ে পড়া। ইমরাতকে হাত করতে চাচ্ছে। তা ইমরাত ভালোই বুঝতে পারে, তারপরও নিজেকে একা রাখার থেকে এগুলি বেশি ভালো মনে হচ্ছে তার কাছে। নিশুর হাত পা সরিয়ে বেড থেকে উঠে জানালার সামনে দাঁড়িয়ে পড়ল। সাদা চারটা চেয়ে আছে ইমরাতের দিকে, আর ইমরাত বড্ড আফসোস হচ্ছে ইমরাতের। ভাবছে, ইস, যদি মায়াবতী চেহারাটা একবার দেখতে পারত। এখনও চোখের সামনে সে অপসরী মায়া ভেসে আসছে। গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে ভাবতেই। নেশা ধরিয়ে চলে গেল অজানা মায়াপরি। এখনো চোখের সামনে সেই অপসরীকে মনে পড়ছে ইমরেতের। গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে ভাবতেই। বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে ইসমি। এমন শত রাত শুধু কেঁদেই পার করেছে। মনের গহীনে কষ্ট হাজারটা প্রকাশ করার মতন সাথী আজও খুঁজে পায়নি ইসমি। তাই তো চোখের পানি হিসেবে কষ্টগুলি গড়িয়ে পড়ছে। মা বাবার সাথে না থাকাটা একজন মানুষের জন্য যে কতটা কষ্টের তা শুধু সেই জানে। আর সেখানে ইসমি মনে হাজারো দাগ, যা সে কখনো মুছতে পারবে নাকি আদৌ জানে না। ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আজানের আওয়াজ কানে আসলো ইসমির। ব্যাস, উঠে যথারীতি দুজনকে জোরপূর্বক ঘুম থেকে উঠিয়ে নিল। নিজে গোসল করে তাদের পাঠিয়ে নামাজ আদায় করে নিল। কামকাজ শেষ করতে করতে সকাল 9টা বেজে গেল। রুমে মন খারাপ করে বসে আছে ইসমি। মুচকি হেসে রুমে প্রবেশ করলো মাদার, হাতে একটা প্যাকেট নিয়ে। মাদারকে দেখে দাঁড়িয়ে পড়লো ইসমি। হালকা হেসে প্যাকেটটা ইসমিকে দিল আর বলল, আমি নিজে কিনেছি তোর জন্য, এটা পরে রেডি হয়ে নে, বাস এসে পড়েছে, তাড়াতাড়ি কর। কেঁদে জড়িয়ে ধরলো ইসমি। আরে পাগলি মেয়ে, বললাম না যখনই মনে পড়বে আমায় ওখানে থেকে কল করবি, আমি চলে আসবো, কেমন? মাথায় হাত বুলিয়ে যা রেডি হয়ে নে।
বেরিয়ে আসলো মাদার। প্যাকেটটা খুলে দেখলো সাদা জর্জেট লং কামিজ, খুবই সুন্দর, পুরো সিম্পল, কোনো কাজ নেই। লং হাতার জামা, পা থেকে একটু ওপরে, চিপা চুস পাজামা আর পাতলা ওড়না। ঠোঁটে ছোট্ট একটা মুচকি হাসি এসে পড়লো ইসমি। সোনিয়া মোহিনী দৌড়াচ্ছে এদিক ওদিক বাচ্চাদের থেকে। বাচ্চারা তাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। সামনে পড়লো ইসমি। সবাই চুপ হয়ে ইসমির সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, ইচুমি, তুই চলে যাবি আমাদের ছেড়ে? কে বলেছে? তোদের ছেড়ে কোথাও যাব না আমি, শুধু বেড়াতে যাচ্ছি, খুব জলদি চলে আসবো, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি। প্রমিস। যা, সবাই খেলা কর। বাচ্চারা চলে যেতেই মন খারাপ হয়ে গেল ইসমি। মোহিনী, সোনিয়া আকাশি কালারের একটা জামা পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাসের সামনে, মাদার আর ইসমির জন্য। তাছাড়া সবাই এসে পড়েছে বাসে। কিছুক্ষণ পরে ইসমি আসলো সাদা ড্রেস পরে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ইসমির দিকে। সব দিক দিয়ে বোঝা দেয় যে সে কোনো অনাথ আশ্রমের এতিম বাচ্চা। মাদার ইসমিকে থামিয়ে দিয়ে নিজের চোখ থেকে কাজল নিয়ে ঘাড়ের কাছে লাগিয়ে দিল। বাসের পেছনে জানালার সাথে বসে আছে ইসমি, পাশে মোহিনী, পিছে সোনিয়া। বাইরের দিকে তাকিয়ে আছে ইসমি। আজ কতদিন পর সৌভাগ্য হচ্ছে বাইরের এই দৃশ্য দেখার। আবার কবে না কবে দেখতে পাবে তার ঠিক নেই, তাই মন ভরে দেখে নিচ্ছে এই মায়াভরা প্রকৃতি। কুমিল্লার রাস্তা অতিক্রম করে বেশ খানিক দূরে চলে এসেছে বাস। সবাই ঝিমুচ্ছে, কিন্তু ইসমি প্রাণ খুলে উপভোগ করছে প্রাকৃতিক দৃশ্য। মুগ্ধতায় জেগে ধরেছে ইসমিকে। বাতাসের তালে ইসমির লতার মতন চুলগুলো দুলছে। মিটিমিটি রোদ একটু পর পর ইসমির মুখে উকি দিচ্ছে। নানান মানুষ তাদের কাজ নিয়ে দৌড়াচ্ছে, আর তা বাস চলাকালীন খেয়াল করছে ইসমি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে খবর নেই ইসমি। হঠাৎ মিরপুর 2 নম্বর ব্রিজের সাইডে বাসটা জোরে কষে ধাক্কা খেলো সামনের গাড়ির সাথে। বাসে ঘুমানো ইসমি লাফিয়ে জেগে উঠলো, সাথে বাকিরাও। কি হয়েছে, কি হয়েছে? বলতে বলতে বেরোচ্ছে মাদার, সাথে ড্রাইভার। মাদার আর ড্রাইভার নেমে সামনে এগিয়ে এসে দেখতে পেল সাদা এক গাড়ির সাথে ধাক্কা খেয়েছে ইসমিদের বাস। বাস থেকে এক এক করে নেমে আসলো সবাই দেখার জন্য আসলে কি হয়েছে। এখনো অন্যমনস্ক হয়ে বসে আছে ইসমি। মোহিনীর ডাকে নেমে পড়লো বাস থেকে। ড্রাইভার রেগে তেড়ে যাচ্ছে গাড়ির মালিকের দিকে। তখনই দৌড়ে আসে এক পুলিশ। পুলিশ এসে জিজ্ঞাসা করায় ড্রাইভার বলে ওঠে, হঠাৎ কোথার থেকে একটা গাড়ি সামনে আইসা পড়ছে। যদি ঠিক টাইমে বাসে ব্রেক করতে না পারতাম তাইলে কি হইতো? সবকিছু শুনে পুলিশও খেপে গিয়েছে। রেগে গাড়িটার সামনে গেল। তখনও গাড়ির কাঁচ লাগানো ছিল। 2-3 বার বাড়ি মারার পর কাঁচ খুলে দিল ইমরেত। পুলিশকে দেখে গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ালো। পুলিশ ইমরেতকে দেখে আর কিছু বলতেই পারছে না। তারপর এত মানুষের সামনে ইমরেতের পক্ষ হয়ে কথা বলতেও পারবে না, কারণ দোষ ইমরেতের। ইমরেত চোখ নাড়াচ্ছে, নিজে দুলছে, ভালো মতো কিছুই দেখতে পারছে না। চোখ লাল টকটকে হয়ে আছে। যে কেউ দেখলে বুঝবে অতিরিক্ত নেশা করেছে। ইমরেত চারপাশে তাকিয়ে বলল, অফিসার, রিয়েলি সরি, আমি খেয়াল করিনি। আর ড্রাইভার চাচা, কোনো ক্ষতি হলে বলুন, আমি টাকা দিয়ে দিচ্ছি। পুলিশ কি বলবে বুঝতে পারছে না। এত বড় বিজনেসম্যানের সামনে আওয়াজও তুলতে পারছে না। আবার নেশা করে গাড়ি চালানো অন্যায়, তার উপর আবার অ্যাক্সিডেন্ট। হঠাৎ ইমরেত মাথা উঁচু করে সামনে তাকালো। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সাদা ড্রেস পরা ইসমি। চোখ কপালে ইমরেতের। নেশা মাথায় চড়ে গেছে ইসমিকে দেখে। চোখ ভালোভাবে মেলার চেষ্টা করে যাচ্ছে ইমরেত। কিছুক্ষণ তাকিয়ে থেকে দুলতে দুলতে সামনে হেঁটে গেল ইসমির। চোখ কসলাচ্ছে বারবার। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, ও ইজি ডিউ মায়াপরি, নাও আই ক্যান সি ইউ। কাল তোমায় কত খুঁজেছি জানো, কিন্তু হ্যাভ টু সে শাড়িটা অনেক সুন্দর লাগছিল, একদম অপসরীর মতো। এখনও জান্নাতের অপসরী লাগছে। ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে ইসমি। আশেপাশে বাংলাদেশের মানুষের অভাব নেই বললেই চলে। মাদার তাড়াতাড়ি সামনে এসে আড়াল করলো ইসমিকে। পাশ কাটিয়ে দেখছে ইসমি ইমরেতকে। পুলিশ এসে বলে উঠল, স্যার, আমার মনে হচ্ছে আপনায় বাসায় দিয়ে আসতে হবে, চলুন। পুলিশের কথা শুনে রেগে যায় ড্রাইভার চাচা। কিছু বলবে তখনই পেছন থেকে দ্রুত একটা ট্যাক্সি আসলো। এসে ইমরেতের গাড়ির সামনে থামলো। ধরফড়িয়ে বের হলো ইমরেতের ম্যানেজার কাদের সাহেব। ট্যাক্সির বিল মিটিয়ে তাড়াহুড়া করে সামনে এসে ধরলো ইমরেতকে। খুব শান্ত গলায় বলল, মাফ করবেন স্যার, আর এমন ভুল হবে না। আপনাদের কোনো ক্ষতি হলে বলুন। কেউ কিছুই বলল না। ইমরেত তখনও তাকিয়ে আছে মাদারের পেছনে থাকা ইসমির দিকে। কেমন এক নেশা ধরানো চাহনিতে চেয়ে আছে তার দিকে। ইমরেত মাথাটা ঝাঁকিয়ে নিল। নিজের হাত ম্যানেজারের ঘাড়ে রেখে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, বাসটা কোথায় যাচ্ছে আর বাসের নাম্বার জেনে নাও। আর কিছুই বলতে পারলো না ইমরেত। নেশা মাথায় চড়ে টোটালি সেন্স হারিয়ে ফেলে।
ম্যানেজার ইমরাতকে গাড়ির পেছনে শুইয়ে দেয়। তারপর ড্রাইভারের থেকে জেনে নেয় গাড়ি কোথায় যাচ্ছে আর নাম্বার। সবাই সবার জায়গায় গিয়ে বসলো। ইসমি জানালার পাশে গিয়ে বসে পড়ল। এখনও ইমরাতের বলা একটা কথা কানে বাজছে ইসমির। পাশে বসা মোহিনী ইসমির কাঁধে হাত রেখে বলে উঠল, ছেলেটা কিন্তু সেই ছিল, মাশাল্লাহ কিনা দেখতে। জ্যাকেট, স্পাইক চুল, লাল চোখ, কথার স্টাইল সব জাস্ট ওয়াও ছিল, তাই না? সোনিয়া পেছন থেকে বলল, কানে কালো টপার, ঠোঁটে পাশে তীরটা, উফ জোস ছিল। আচ্ছা ইসমি, লোকটা তোকে ওগুলো কি হাবিজাবি বলছিল? মোহিনী একটু ভেবে বলল, আরে গাধি, ছেলেটা নেশার অবস্থায় ছিল, তাই উল্টাপাল্টা বলছিল। বড়লোক ছেলেরা যেমন হয় আর কি। ইসমি নিজের দুনিয়ায় বিভোর। কে কি বলছে কিছুই ওর কানে যাচ্ছে না। যাবে কিভাবে? এখনও ইসমির কানে ইমরাতের কথা বেজেই যাচ্ছে। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে ইসমি। এক অদ্ভুত টান অনুভব হলো মনে। কিছু একটা টানছে ইসমিকে। কেমন এক শান্তির আভাস পেল যতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। আর এসব ভাবতে চাচ্ছে না ইসমি। মুখটা ঘুরিয়ে তাকালো মোহিনীর দিকে। ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে মোহিনী। ভ্যাবাচেকা খেয়ে গেল ইসমি। চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন দুজনে? পেছনে বসা সোনিয়া ঠোঁট উঁচু করে বলল, কিছুক্ষণ আগে আমরা দুজন কি বলেছিলাম তোকে? বিপদে পড়লো ইসমি। এটা আজকে সমস্যা না, অনেক আগে থেকেই এই সমস্যা ফেস করছে। কি কি যেন বলতো মোহিনী আর সোনিয়া। আর ইসমি নিজের দুনিয়ায় বিভোর থাকতো। পরে জিজ্ঞাসা করলে আর বলতে পারতো না। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। ইসমি মাথা নিচু করে রয়েছে। বুঝতে বাকি নেই মোহিনী সোনিয়ার। ডোন্ট কেয়ার ভাব দেখে মুখ ঘুরিয়ে বসে পড়লো দুজন দুদিকে। ইসমি অসহায়ের মতন তাকিয়ে আছে বাইরে। এখন কিছু বললে আর শুনবে না দুজন, তাই আর চেষ্টা না করে বাইরের দৃশ্য দেখে মনোযোগী হয়ে পড়ল। বাস চলছে আর ইসমি দেখছে বাইরের দৃশ্য। পুরো রাস্তা জুড়ে রয়েছে নানান জিনিস। ছোট ছোট দোকানগুলোতে নানান মেয়েদের সামগ্রী, আর হাজারো মানুষ যারা ধাক্কিয়ে জিনিসপত্র কিনতে ব্যস্ত। 2 নম্বরে তেমন গেদাগেদি দেখেনি ইসমি, কিন্তু 1 নম্বর ক্রস করে 10 নম্বরে আসতেই ইসমি দেখতে পেল বাংলাদেশের সকল মানুষ। মেয়েদের সংখ্যাই অনেক বেশি। সেখানে যে যা পারছে ধাক্কিয়ে নিতে ব্যস্ত। সনি হল পেরিয়ে চলে আসলো বাস। বেশ কিছুক্ষণ পর রূপনগরের সাইডের এলাকায় থামলো। ধীরে ধীরে নেমে আসলো এক এক করে সবাই। সামনে দেখা যাচ্ছে অনেক বড় জায়গা নিয়েই তৈরি হয়েছে আশ্রম। আশেপাশে তেমন বাড়ি নেই এইখানে, কিন্তু তার থেকে কিছুটা দূরে তাকালে লাগানো 4-5 তলা বাড়িগুলো রয়েছে হাজার হাজার। সাথে ছোট ছোট নানা বাড়ি, টঙের মতন অনেক দোকান দেখা যাচ্ছে আশেপাশে। সেখানে বৃদ্ধ, ছোট, ইয়াং বয়সের ছেলেরাই বেশি। মাদার ইসমিদের নিয়ে ভেতরে ঢুকলেন। গেটের সামনে দাঁড়িয়েছিলেন বয়স্ক চাচা, হয়তো দারোয়ান আশ্রমের। ভেতরে ঢুকে দেখতে পেল বিশাল মাঠ। সেখানে অনেক বাচ্চা খেলা করছে। কিছু কিছু প্রতিবন্ধীরাও হাসি উজ্জ্বল মুখ করে হাসছে আর খেলছে। মাঠের সকল বাচ্চারা ড্যাব ডেবিয়ে দেখছে ইসমিদের। মাঠের প্রথমেই রয়েছে অফিস কক্ষ, আর খানিকটা দূরে 5 তলা বিল্ডিংয়ের মতন হোয়াইট রঙের বিল্ডিং। মাদার সকলদের সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ফিরে তাকালেন না একবারও। চোখের পানি ঝরছে ইসমির, তাও নিজেকে সান্ত্বনা দিয়ে দমিয়ে দিল। এখানেও অনেক বয়স্ক এক মহিলা রয়েছেন। তিনি এই আশ্রম চালাচ্ছেন। ভালোই ওনার ব্যবহার, বেশ ফ্রেন্ডলি, কথা বলেন সবার সাথে। 2 তলায় মোট 12টা রুম, তাও বড় সড়ো। 7 নম্বর রুমটা ইসমিদের 30 জনের জন্য দেওয়া হয়েছে। সব গুছিয়ে নিল ইসমি। সাথে ছিল মোহিনী, সোনিয়া, কিন্তু এখনো কোনো কথা বলেনি ইসমির সাথে। কিছু কাজকাম করে খাওয়া দাওয়া করে নতুন মেয়েদের সাথে পরিচিত হতে ব্যস্ত হয়ে পড়ল ইসমি। বিছানায় এপাশ ওপাশ করছে ইমরাত। চোখের সামনে চলে আসলো সাদা ড্রেস পরা সেই অপসরী। মনে হচ্ছে চলে যাচ্ছে তার থেকে অনেক দূরে। প্রাণপণ চেষ্টা করছে ইমরাত সেই অপসরীকে ধরার। চোখ দুইটা খুলতে পারছে না, মাথাটা বড্ড ব্যথা করছে। হালকা মিটমিট করে চোখ খুলে তাকাতেই দেখতে পেল পাশে মাহিন বসে আছে। কপালে স্লাইড করে মাথা উঁচু করতেই দেখলো কাদো কাদো ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে ইমরাতের মা সালিহা বেগম। মাথাটা ধরে উঠে বসে পড়লো ইমরাত। সাথে সাথেই কোলে ঝাঁপিয়ে উঠে বসলো মাহিন। ইমরাতের হাত নিয়ে গোটাগুটি করতে লাগলো আনমনে। ইমরাত এক হাত দিয়ে জড়িয়ে নিল মাহিনকে। একটু আওয়াজ করেই বলল, ম্যানেজার কোথায়? সালিহা বেগম কোনো কথাই বললেন না। তাই মাহিন ইমরাতের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ম্যানেজার আঙ্কেল ডাইনিংয়ে মেজো ভাইয়া আর বড় আপির সাথে বসে বসে গল্প করতেছেন। এবার সালিহা বেগম বেশ কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, আমাকে একেবারে মেরে ফেল। আমাকে না মারলে তুই শান্তি পাবি না। আর নিতে পারছি না এগুলো। আর কত বলবো, এগুলো খেয়ে জীবন শেষ করিস না। আল্লাহ না করুক, আর যদি কিছু একটা হয়ে যেত, কি করতাম আমি? ইমরাত মাহিনকে নিয়ে বেড থেকে উঠতে উঠতে বলল, ডোন্ট ওয়ারি মা, ঠিক আছে আমি। আর এটা হাতে নিয়ে দাঁড়িয়ে কেন আছো?
দাও। মায়ের হাত থেকে কফির মগ নিয়ে কফির মগে চুমুক দিতে দিতে এগিয়ে গেল ডাইনিংয়ের দিকে। আর ইমরাতের এক হাত ধরে হাঁটছে মাহিন। ডাইনিংয়ে আসতেই উঠে দাঁড়ালো ম্যানেজার। সোফায় বসে আছে শিলা আর কিমরান। সোফায় বসতে বসতে বলল, বসুন কাদের সাহেব। কেমন আছো এখন? যেমন দেখতে পাচ্ছেন, যেটা বলেছিলাম ওটার খবর নিয়েছেন? জি, রূপনগর আশ্রমে যাচ্ছিল বাসটা, কুমিল্লার ইসলামিক আশ্রম থেকে। পাশ থেকে শিলা রাগী ফেস বানিয়ে বলল, কেন এখন কি বাসওয়ালাকে মারবি? দোষ তোর ছিল, ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিলি। আজ যদি কিছু হয়ে যেত, আল্লাহ বাঁচিয়েছেন। মাহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল। কাদো কাদো ফেস বানিয়ে নিজের মুখটা ইমরাতের দিকে নিয়ে তাকিয়ে আছে। ইমরাত হালকা হেসে বলল, বুঝেছি, কেঁদে দিবেন আপনি। তা কেন কাঁদবেন শুনি? ইমরাতের কোলে ওঠেই, ভাইয়া তুমি আর ওভাবে গাড়ি চালাবে না। আচ্ছা, যেটা আপনি বলবেন। ভাইয়া তুমি কেন বাসটাকে খুঁজছো? কারণ বাসে আপনার ভাবি ছিল। মাহিনের গাল টেনে ইমরাতের এমন কথা শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসলো সালিহা বেগম। বসে থেকে দাঁড়িয়ে গেল ম্যানেজার, শিলা, কিমরান। বাট সেদিকে ভুরুক্ষেপ নেই ইমরাতের। মাহিন ইমরাতের কোলেই লাফাতে শুরু করলো আর মুখ ভর্তি হাসি নিয়ে বলল, ভাবি সত্যি ভাইয়া ভাবিকে আনবে তুমি? আনবো আপনার জন্য। সালিহা বেগম অবাক চোখে তাকিয়ে থেকেই বললেন, কি বললি তুই বাবা? যা শুনেছ, ম্যানেজার এখন রাত হয়ে গেছে, কাল সকাল সকাল এসে পড়বেন রূপনগর আশ্রমে যাব। কথাটা বলেই মাহিনকে কোলে নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল ইমরাত। সকলেই এখনো শক হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। ইমরাতের কথা এখনো কারো হজম হয়নি বা কেউ বুঝতেও পারছে না কাহিনীটা কি। কিন্তু কাদের সাহেবের আর বুঝতে বাকি রইল না। সে বুঝে গেছে এসবের পেছনে রয়েছে সেই সাদা ড্রেস পরা মেয়েটা। শিলা উৎসুক আওয়াজে জিজ্ঞাসা করলো কাদের সাহেবকে, আঙ্কেল কি বললো ইমরাত? আপনি কি কিছু বুঝলেন? মামুনি। কিমরান কাদের সাহেবকে থামিয়ে দিয়ে একটু হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল, শোন দি ভাই, সেদিন বলেছিলাম না আমাদের ভাইকে মানুষ করার জন্য কেউ আসবে, রাইট? তো নাও সেই দিন এসে পড়েছে। ইমরেত্তি লিনোরকে মানুষ করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছে। এখন চুপচাপ দেখে যাও ভাইয়ার নিউ রূপ। ম্যানেজার মুচকে হেসে শুনল কিমরানের কথাগুলো। আসলে তারও তাই মনে হচ্ছে। সে ভাবছে ইমরাতের কাহিনীগুলি। এত নিঃশক্ত হওয়ার পরও ওই বাসের নাম্বার জানতে চেয়েছে। শুধু তাই না, কাদের সাহেব শিওর যে বাসের নাম্বার সেই সাদা ড্রেস পরা মেয়ের জন্যই খুঁজছে ইমরাত। শিলা কাদের সাহেবকে চুপ থাকতে দেখে বলল, কি ভাবছেন আঙ্কেল? তেমন কিছু না মামুনি, ঘোর কাটিয়ে দোয়া করি কিমরানের কথাই যেন ঠিক হয়। কিমরান হাসতে হাসতে বলল, ইমরান কখনো ভুল বলে না, দেখে নিও আমার কথাই কারেক্ট হবে। কখন থেকে ইসমি মোহিনী আর সোনিয়ার পেছনে ঘুরছে। মোহিনী আর সোনিয়া ইসমিকে ইগনোর করছে। ইসমি দুজনের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা বাবা, এই নে কান ধরলাম, সরি। আর কখনো তোদের কথা না শুনে ভাবনায় বিভোর থাকবো না। মোহিনী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এই কথা সবসময় বলিস, নতুন কিছু বল। সোনিয়া মুচকি হেসে বলল, আচ্ছা আমাদের জিজুর কথা ভাবিস নাকি? মুখটা মলিন হয়ে গেল ইসমির। বড্ড খারাপ লাগছে কথাটা শুনে। কখনো কি জীবনসঙ্গী পাবে যে তাকে অনেক ভালোবাসবে? পাবে না হয়তো। কে বা তাকে ভালোবাসতে যাবে? এক বিধবা এতিম অনাথ মেয়েকে। সাদা ধবধবে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইসমি। আর অচেনা অচেনা চেহারার একজন পুরুষ ঘুরে ঘুরে দেখছে ইসমিকে। লজ্জায় লাল হয়ে যাচ্ছে ইসমির ফর্সা চেহারা। আর নেশাকর চাহনিতে চেয়ে আছে সেই যুবক যার চোখে ছিল ভালোবাসার মাতলামো। আর সেই চোখে হারিয়ে যাচ্ছে ইসমি। অজানা যুবক এক পা করে এগিয়ে আসছে ইসমির দিকে। সেই অনুযায়ী পিছিয়ে যাচ্ছে ইসমি। বুকের মধ্যে তুফান চলছে। সেখান থেকে ভেসে আসছে নানান ভালোবাসার ঢেউ। অজানা যুবক হাত ধরে ফেলল ইসমির। ধীরে ধীরে মুখ নিয়ে গেল ইসমির কানের কাছে। আস্তে আস্তে বলে উঠল, ভালোবাসি সুইটি। ড্যাবড্যাবে চোখে তাকালো ইসমি সেই অজানা যুবকের দিক। দেখতে পেল সেই অ্যাক্সিডেন্টের যুবককে। চমকে লাফ দিয়ে উঠে পড়ল ঘুম থেকে। গেমে একাকার ইসমি। আজান দিচ্ছে মসজিদে। এই ফজরের আজানের সময় কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখল ইসমি। তাও ওই অজানা ছেলেকে নিয়ে নামাজ পড়তে উঠে পড়ল। নতুন জায়গাটা ভালোভাবে দেখার জন্য নিচে নেমে জায়গাটা ঘুরে ঘুরে দেখছে ইসমি। কেমন এক অস্বস্তি লাগছে ইসমির মনে। কিছু একটা ঘটবে এমন মনে হচ্ছে বারবার। কিছুটা যেতেই দেখতে পেল আশ্রমের মাদারকে। মাদার কোনো খ্রিস্টান ব্যক্তি না। এখানে মাদার মানে মাকে বোঝানো হয়েছে। যেহেতু সবাই এতিম, তাই প্রিন্সিপালকেই মাদার বলে ডাকা হয়েছে। ইসমি মুচকি হেসে সামনে যেয়ে দাঁড়ালো মাদারের। মুচকি হেসে শান্ত গলায় বলল, শুভ সকাল মাদার।
মাদারও মুচকে হেসে উত্তর দিলেন, শুভ সকাল মা। নামাজ পড়বে বুঝি? জি। তো যাও পড়ে নাও, আজান তো দিয়ে দিয়েছে, পরে গল্প করব কেমন? জি। চলে এলো নিজেদের রুমে। পাশেই একটু হেঁটে গেলেই ওয়াশরুম। উঁচু করেই নামাজ পড়ে নিল। তারপর মোহিনী আর সোনিয়াকে ডাকার চেষ্টা করতেই মোহিনী বলে উঠল, ইসমি, আজকে ডাকবি না, এখানে এত কাজ নেই, আর ওয়াশরুমও 3টা, তো অত প্রবলেম হবে না, ডিস্টার্ব করবি না, ঘুমোতে দে। ইসমি এক ঢোক গিলল। বোঝা যাচ্ছে ক্ষেপে আছে মোহিনী। তাই আর কি ট্রাঙ্ক থেকে নিজের পার্সোনাল ডায়েরি নিয়ে কিছু কথা লিখে রাখলো। বাহিরের রোদ যেন আসতে না পারে সেইভাবে জানালার পর্দাগুলি টেনে দেওয়া রয়েছে রুমটাই। আর সেই রুমে উপর হয়ে শুয়ে আছে ইমরেত। দরজা খুলে রুমে ঢুকলো ইমরেতের বাবা সুলাইমান লিওনর সাহেব। চোখে অজস্র ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত ইমরেতের দিকে। এই দৃশ্য দেখা নসিব আজ থেকে অনেক বছর পর পেলেন তিনি। কারণ রাত্রে তার ছেলে বাড়িতে থাকতো না, যার জন্য রেগে কথা বলতে না ছেলের সাথে। বেডের সাইডে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। অন্য পাশে চোখ পড়তে দেখতে পেলেন ঘুমন্ত মাহিনকে। ভাইকে জড়িয়ে পাশে কম্বলের তলে গুটসুটি মেরে শুয়ে রয়েছে। দুই ছেলের মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। পরিবারের বড় ছেলে ইমরেত, তাই বড্ড আদরের, কিন্তু তেমন বাদর। আজ কি এমন হলো যে তার ছেলে নিজের রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছে? বুঝতে পারছেন না সুলাইমান সাহেব। আস্তে করে দরজা লাগিয়ে বেরিয়ে এলেন। ডাইনিংয়ে আসতেই দেখলেন অন্য রুম থেকে বেরিয়ে আসছে সালিহা বেগম। সালিহা বেগমকে দেখে বেশ শান্ত গলায় বললেন, মাহিন কোথায়? কোথায় আর হবে, শিলার সাথে। শিওর তুমি? রাতে তো শিলার সাথেই থাকতে, ইমরেতকে না পেয়ে। আচ্ছা, ইমরেতের রুমে গিয়ে দেখে আসো তো। কেন? যাও তো। সালিহা বেগম ধীরু পায়ে এগিয়ে গেলেন ইমরেতের রুমে। গিয়ে দুই ছেলেকে ঘুমাতে দেখে চোখে জল এসে পড়ল। আজ অনেকদিন পর সুখের জল এলো চোখে। এখন মনে হচ্ছে কিমরান যা বলেছে তাই সত্যি হতে যাচ্ছে। মুচকি হেসে ফেললেন ভাবতেই। ফোনের আওয়াজে মুচড়ে উঠল ইমরেত। হালকা হালকা চোখ খুলে ঘুমানো অবস্থায় রিসিভ করলো কল। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ইয়েস। ওপাশ থেকে কাদের সাহেব বলে উঠলেন, স্যার 11টা বাজতে চললো, আপনি নাকি আশ্রমে যাবেন? কোন হোটেলে আছেন বলুন, আমি গাড়ি নিয়ে আসছি। বিরক্তি নিয়ে বলল ইমরেত। আমি বাসায় আছি, এখানেই আসুন। বলে কেটে দিল কল। এইমাত্র কি শুনলো কাদের সাহেব? নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তাও শান্তি লাগছে মনে তার। বিছানা ছেড়ে উঠে পড়তে চোখ খুলে তাকালো মাহিন। ঘুমো ঘুমো চোখে হালকা তাকিয়ে বলল, ভাইয়া তোমার সাথে যাব। মুচকি হেসে ইমরেত মাহিনকে কোলে তুলে নিল আর বলল, চলেন, রেডি হয়ে নেই। দুই ভাই মিলে রেডি হয়ে ডাইনিংয়ে যেতেই দেখতে পেল ম্যানেজার কাদের সাহেব বসে আছেন। মাহিনকে কিছু খাইয়ে দিল সালিহা বেগম, সাথে ইমরেতকেও। কালো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ইমরেত রূপনগর আশ্রমের উদ্দেশ্যে। গাড়ি চলছে, সাথে ইমরেতের হার্টবিট দৌড়ানোর কোনো মানুষ খুঁজে পাচ্ছেন ইমরেত। কেমন অস্থিরতা কাজ করছে সেই মায়াবতীকে দেখার জন্য। দ্রুত গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল ইমরেত। পেছনে বসা ম্যানেজার কাদের সাহেব অবাক চাহনিতে দেখছে ইমরেতের উতলা চেহারা। মাদারের পেছনে ঘুরঘুর করছে আশ্রমের সকল অল্প বয়সী মেয়েরা, আর বলছে, মাদার সবাই যাচ্ছে, প্লিজ রাজি হয়ে যান না। এগুলো করলে কোনো প্রবলেম হবে না তো? মুখটা ছোট করে বলল সোনিয়া। বাদের কোনো প্রবলেম হবে না, শুধু সাউন্ড বক্স বাজাবো আর এই সকল বাচ্চারা নাচ গান করবে। সেই গানের তালে মাদার আমরা বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলি কথা। ইসমি ভেতর থেকে সবাইকে চাপিয়ে মাদারের সামনে এসে বলল, কোনো প্রবলেম হবে না মাদার, শুধু ছোট একটা কেকের ব্যবস্থা করে দিন না। আর সাউন্ড বক্স দারোয়ান চাচা এনে দিবেন। নাচ গান তো এই পুচকিরা করবে, প্লিজ মাদার। আচ্ছা, কোনো প্রবলেম যেন না হয়। জি। কাল রাত্রি 12টা থেকে মোহিনীর বার্থডে শুরু হয়ে গেছে, কেউই জানে না বা কারো মনে ছিল না। কিছুক্ষণ আগেই মনে হলো ইসমির। ব্যাস ব্যস্ত হয়ে পড়লো পালন করার জন্য। আর মাদারও অনেক ভালো, তাই রাজি হয়ে গেলেন। দুপুর পেরিয়ে 4টা বাজতে চলল। সাউন্ড বক্স বাজানো হচ্ছে মাঠে, আর উড়াধুরা নাচছে সোনিয়া, সাথে আরো অনেক মেয়েরা। চুপচাপ সাইডে দাঁড়িয়ে আছে ইসমি। মুখের দুনিয়ার সব হাসি মোহিনীর মুখে। এত খুশি হয়তো অনেক বছর পর হয়েছে, কারণ অনেক বছর পর তার জন্মদিন পালন করা হচ্ছে। হঠাৎ ইসমির মুখে কেক লাগিয়ে দেয় মোহিনী, লাগিয়ে দেয় দৌড়। ইসমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাতে হালকা কেক নিয়ে মোহিনীর পেছনে দৌড় দেয়। দারোয়ান চাচা গেটের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে কুটি কুটি। ইসমি দারোয়ান চাচাকে দেখে ইশারা করছে, কোথায় লুকিয়েছে মোহিনী? দারোয়ান চাচাও ইশারায় মেইন গেটের ওদিকে দেখালো। ইসমিকে আর পাইকে মোহিনীকে খুঁজতে ব্যস্ত। আশেপাশে দেখছে আর বলছে, মোহিনী লুকানো বন্ধ করে সামনে আয়। আচ্ছা, আমি চলে যাচ্ছি। না, তারপরও বের হচ্ছে না মোহিনী। কিছুটা দূরে তাকালে দেখা যাচ্ছে সোনিয়া এই দিকেই আসছে।
সোনিয়ার মুখেও কেক লাগানো, তাও ভরপুর। ইসমি কারো ছায়া দেখলো, প্লাস হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। ইসমিকে আর আটকাইকে পেছনে ঘুরে মুখে কেক লাগিয়ে লাফাতে থাকে। দেখেছো আমিও। আর বলতে পারল না ইসমি। তার সামনে তাকাতেই চোখ কপালে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে, যাকে সে তার স্বপ্নে দেখেছিল, যার জন্য সারা রাত ঘুমোতে পারেনি ইসমি। প্রথম দিন দেখার পর থেকেই মনে উকি দিচ্ছে ইমরেত, আর আজ সে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে ইমরেতের চোখে। কিছু একটা আছে ইমরেতের চোখে যা ইসমিকে মাতাল করতে যথেষ্ট। ইসমি কখনো নেশা করেনি, জানে না নেশা কেমন হয়ে থাকে, কিন্তু আজ মনে হচ্ছে তার নেশা চড়ে গেছে ইমরেতকে দেখে। যে কোনো মেয়েকে পাগল করতে ইমরেতের 1 সেকেন্ড যথেষ্ট। কোনো স্বপ্নের প্রিন্স থেকে কম সুন্দর না ইমরেত। প্রত্যেকটা মেয়েরই কিছু চাহিদা থাকে, আকাঙ্ক্ষা, ভালো লাগা রয়েছে। ইসমিরও রয়েছে কিছু ভালো লাগা, আর সেই ভালো লাগার মধ্যে যে ইমরেতও পড়েছে। কিন্তু ইসমি নিজের স্থানও খুব ভালো করে জানে, তাই নিজের ভালো লাগাগুলোকে মাটি চাপা দিয়ে দিবে সে। কোনো সারা শব্দ না পেয়ে বেরিয়ে এলো মহিন, আর পেছন থেকে সামনে এসে দাঁড়ালো সোনিয়া। দুজনে অবাক চোখে তাকিয়েছে ইমরেতের দিকে, যেই লোককে তারা ব্রিজের কাছে দেখেছিল। আর অবাক লাগছে দুজনের পলকহীন চাহনি দেখে। কে এসেছে আর কে চলে গেছে সেদিকে ভ্রুক্ষেপ নেই ইসমির। সে অবাক দৃষ্টিতে ইমরেতের চোখে বিরাজ করছে। ইমরেত, সে তো মনে হচ্ছে চাঁদ হাতে পেয়ে গেছে। না পাওয়া চাঁদ সে পেয়েছে। কি সৌভাগ্য তার, তাই না? অনেক সৌভাগ্যবান বলেই তার মায়াপরের হাতের কোমল স্পর্শ পেল তার ঘাড়ে। আজ সত্যিই মনে হচ্ছে যে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু রয়েছে। না হলে কি আর স্বপ্নে দেখা এক অপরিচিত মেয়ে, যার নামও জানতো না, তার ঠিকানা জানতো না, আর তাকে সরাসরি দেখছে? এমন কারোর জন্য এত অনুভূতি কিভাবে আসে? স্বপ্নের থেকেও বাস্তবে বেশি আবেদনময়ী লাগছে তার কাছে ইসমিকে, যে তাকে মাতলামোর দুনিয়ায় প্রবেশ করাচ্ছে প্রতি সেকেন্ডে। এমন এক অদ্ভুত স্মেল পাচ্ছে ইসমির শরীর থেকে। কেমন স্মেল তা জানে না, কিন্তু মাতাল করার জন্য যথেষ্ট। ওপর থেকে পা পর্যন্ত দেখছি ইসমিকে। পুরনো সে সালোয়ার কামিজ পরে বুকে ওড়না জড়িয়ে আছে, আর তার লতার মতন চুলগুলো বেনি করে দাঁড়িয়ে আছে ইমরেতের সামনে। এখনো বুঝে পায় না ইমরেত কি আছে এই মেয়ের মাঝে, যার কারণে আজকাল মেয়ের নেশা, মদের নেশা হেরে যাচ্ছে ইসমির কাছে। আজকাল নতুন নেশা ধরেছে তাকে, তা ইসমির নেশা। আর তা ইসমিকে দেখলে তার মাথায় চড়ে যায়। এটা কোনো সাধারণ নেশা না যে আজ বাদে কাল ভুলে যাওয়া যাবে। এটা মারাত্মক হাইড্রোজেন নেশা, যেটা প্রতিনিয়ত না নিলে নেহাতে সে মারাই যাবে। আজও তাই হচ্ছে ইমরেতের সাথে। যে মেয়ে স্বপ্নের মাঝেই তাকে পাগল করে দিয়েছিল, আর আজ তো তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মোহিনী হালকাভাবে ইসমির কাঁধে হাত রাখলো, সাথে সাথে চোখ নামিয়ে নিল ইসমি। কিন্তু ইমরেত, সে তো বেঘরে দেখছে ইসমিকে। পেছনে দাঁড়িয়ে আছেন কাদের সাহেব আর মাহিন। এতক্ষণ মাহিন শান্তভাবেই দাঁড়িয়েছিল, এখন আর পারছে না, তাই কাদের সাহেবের হাত ছেড়ে সামনে এসে দাঁড়ালো ইমরেতের। ভাইয়ের ঘাড়ে কেকের ক্রিম লাগানো দেখে হেসে দিল সে। হাসতে হাসতে বলে উঠল, ভাইয়া দেখো, আপুটার কত সাহস, তোমার ঘাড়ে কেক লাগিয়ে দিয়েছে। ইসমি ইমরেতের ঘাড়ে কেক লাগিয়ে ফেলেছে। ইমরেতের উচ্চতা অনুযায়ী তার ফেসে ক্রিম লাগাতে গেলে আরও অনেক লম্বা হতে হবে ইসমিকে। মাহিনের কথা শুনে সবাই এখন মাহিনের দিকে তাকালো, কিন্তু ইমরেত আগে ন্যায় ইসমির দিকে তাকিয়ে আছে। ইসমিও আর চোখে ইমরেতের চোখে তাকালো, কিন্তু বেশিক্ষণ তাকাতে পারল না। কেমন নেশাখোর চাহনি ছিল ইমরেতের। ইসমি মাহিনের দিকে তাকিয়ে দুই ভাইয়ের চেহারা মেলাতে ব্যস্ত। ইমরেত ইসমির দিকে তাকিয়ে থেকেই বলল, বড্ড বেশি সাহস। না হলে কি কেউ বাঘের ঘুমে ডিস্টার্ব করে? আর ডিস্টার্ব যেহেতু করেছে, তা জেনেই হোক বা ভুলে শাস্তি তো পেতেই হবে, তাও নেহাতি আমার হাতে। ইমরেতের এমন কথায় অবাক চোখে তাকালো মোহিনী, সোনিয়া। পেছনে কাদের সাহেব বেশ নর্মালভাবেই দাঁড়িয়ে আছেন। সে জেনে গেছে বেশি দিন বাকি নেই ইমরেতের মজনু রূপ বের হতে। আর ইসমি, সে তো পারছে না কেঁদে দিতে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মন তো চাচ্ছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তাও পারছে না। মোহিনী এবার ইমরেতের দিকে তাকিয়েই বলল, ভাইয়া, আসলে ও আমাকে কেক লাগাতে গিয়ে আপনাকে লাগিয়ে ফেলেছে, কিন্তু সমস্যা নেই, আমি পরিষ্কার করে দিচ্ছি। মোহিনী দোপা এগিয়ে গেল ইমরেতের দিকে। ইমরেত এবার মোহিনীর দিকে তাকিয়ে বলল, বেস্ট ফ্রেন্ডস। মোহিনী গাল ভরে হেসে দিল আর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইমরেত ইসমির দিকে তাকিয়ে বলল, নাম? মোহিনী মুচকি হেসে বলল, আমি মোহিনী, আর এই যে সোনিয়া। ইমরেত বাঁকা হেসে ইসমির দিকে তাকিয়ে আছে। আর ইসমি, সে তো দেখছি মাহিনকে। মাহিন মাঠে দৌড়াচ্ছে উড়াধুরা। ইমরেত বলল, ইনার নাম কি? মোহিনী আর সোনিয়া কিছুটা আন্দাজ করতে পারছে, তাই তারাও হেসে উত্তর দিল, ইসমি।
ইমরাত মুচকি হেসে নামটা রিপিট করলো, সাউন্ড করেই বলে উঠল, ইসমি। ইমরাতের মুখে নিজের নাম শুনে গায়ের পশম দাঁড়িয়ে যায় স্মিথ। কেমন বুকের ভেতর সাগরের ঢেউ খেলে যাচ্ছে, কিন্তু এটার কারণ কি সে জানে না। সবাই তো তাকে ইসমি নামেই ডাকে, তাহলে এমন কেন অনুভূতি হচ্ছে? ইসমি আর চোখে ইমরাতের দিকে তাকিয়ে আবারও তাড়াহুড়া করে নিজের চোখ সরিয়ে নেয়। ইমরাতের চোখের চাহনি কেমন লজ্জাজনক ইসমির কাছে। মোহিনী একটু আর একটু এগিয়ে যাচ্ছিল ইমরাতের দিকে। ইমরাত বাঁকা হেসে বলল, মোহিনী, ইউ নো আই এম নট দ্যাট ব্যাড। ভুলটা যেহেতু উনি করেছেন তা শুধরে নেওয়ার দায়িত্বটাও নেহাতি উনার, রাইট? মোহিনী হেসে দু পা পিছিয়ে যায় আর ইসমিকে ঠেলে দেয়। ইসমির মনে হচ্ছে এখনই জানটা বেরিয়ে আসবে প্রাণ থেকে। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এখনই। ইমরাত পকেটে হাত ভরে বলল, আপনার লাগিয়ে দেওয়া ক্রিম কিন্তু শুকিয়ে যাচ্ছে। সোনিয়া বলে উঠল, আমি টিস্যু নিয়ে আসছি, তুই পরিষ্কার করে দে। সোনিয়া চলে যাচ্ছিল। ইমরাত বেশ শান্ত গলায় বলল, টিস্যু লাগবে না। ওনার এত বড় এক ওড়না যদি কোনো এক কাজে লাগে তাতে ক্ষতি কি, তাই না? ইসমি এবার সোনিয়ার দিকে তাকালো। তাড়াতাড়ি পরিষ্কার করে দে না, বাদা এসে পড়লে পরে আরেক বিপদ। ইসমির এখান থেকে দৌড়ে যেতে ইচ্ছে করছে, আর পারছে না এখানে দাঁড়িয়ে থাকতে। না চাওয়া সত্ত্বেও কাঁপা কাঁপা হাত নিয়ে দোপা এগিয়ে গেল ইমরাতের দিকে। ওড়নার কোনা ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইমরাত আরও দোপা এগিয়ে এসে দাঁড়ালো যতটুকু জায়গা ইসমি খালি রেখেছিল। এত লম্বা ইমরাত যে তার ঘাড় পরিষ্কার করতে গেলেও দুপা উঁচু করতে হবে, প্লাস ইমরাতের দিকে তাকাতেও হবে ইসমিকে, যেটা এখন ইসমির দ্বারা সম্ভব না। ইমরাত বুঝতে পেরে পকেটে হাত রাখা অবস্থায় ঝুঁকে গেল ইসমির দিকে। কিছু ইঞ্চি দূর হবে ইসমির থেকে ইমরাতের মাথাটা। ইসমি পড়েছে মহা বিপদে, লজ্জা, ভয়, কৌতূহল নিয়ে। আর চোখে তাকাচ্ছে আশেপাশে। কাদের সাহেব দারুণ চাচার সাথে কথা বলছে কিছুটা দূরে। আর মোহিনী সোনিয়া তো মনে হচ্ছে বিনা টিকিটে রোমান্টিক ফিল্ম দেখছে। আর ইমরাত, সে তো ইসমির গায়ের স্মেল নিচ্ছে। এখন তো সেই স্মেলটা ভালোভাবে নেশা ধরাচ্ছে তাকে। চোখ বুজে নিঃশ্বাস টেনে নিয়ে বলল, আমার কিন্তু প্রবলেম হবে না সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলেও। ইসমির গায়ে কাটা দিয়ে উঠল ইমরাতের এমন ফিসফিসানো আওয়াজে। ইমরাত তার ঘাড়ি থেকে কিছুটা ক্রিম এক আঙুলে নিয়ে চোখ দিয়ে ইশারা করলো মুছতে। ইসমি কাঁপা কাঁপা হাতে পরিষ্কার করে দিচ্ছে, আর ইমরাত চোখ বুজে ইসমির গায়ে সেই স্মেল উপভোগ করছে। নেশা নেওয়ার মতন করে নিঃশ্বাস টেনে নিচ্ছে নিজের মাঝে। ইসমির শরীর কাঁপছে, আর না পেরে তাড়াতাড়ি মুছে নিয়ে পিছিয়ে যেতে নিচ্ছিল সে। ইমরাত বাঁকা হেসে তার এক আঙুলে লেগে থাকা ক্রিম ইসমির ঘাড়ে লাগিয়ে দেয়। ইসমি তো সেইখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। ইমরাতের হাতে নরম স্পর্শ পেয়ে সে হতভাগভাবে নিচু হয়ে আছে। ইমরাত নিজের মাথার চুল আওলাতে শুরু করলো। সদবোধ। ইসমি ইমরাতের দিকে তাকিয়েই দৌড় দেয়। তাকে আর পায় কি? ইমরাত মাতালের মতো পকেটে দুহাত ভরে তাকিয়ে আছে ইসমির চলে যাওয়ার পথে। পুরো মাঠ দৌড়ে অতিক্রম করার পর আবার পিছনে ফিরে তাকালো ইসমি। ইসমি তাকাতেই ইমরাত নিজের ঠোঁটে এক আঙুল দিয়ে স্লাইড করে চোখ টিপ মারল। ইসমি তো চোখ বড় বড় করে ঠোঁট উঁচু করে হা হয়ে রইল। কিছুটা বুঝতে পেরে নার্ভাস হয়ে গেল, আর অনেক লজ্জায় পড়ল। না পেরে আবার সামনে তাকে আরো জোরে দৌড়ে আশ্রমের সাইডের বিল্ডিংয়ে উঠে গেল। ইসমি না যাওয়া পর্যন্ত ইমরাত ইসমির দিকেই তাকিয়েছিল মুচকি হেসে। মাথা ঘুরিয়ে ইমরাত তাকালো মোহিনী আর সোনিয়ার দিকে। তারা বেশ অবাক চোখে তাকিয়ে আছে ইমরাতের দিকে। ইমরাত মাথা নিচু করে নিজের নাকটা আলতো করে স্লাইড করে হেসে দিল। ইমরাত কখনো ভাবেনি যে তার এমন মজনু রূপ রয়েছে, যেখানে কোনো শারীরিক চাহিদা না, শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আর ভালোবাসা দেওয়ার। মাথা তুলে মুচকি হেসে পকেটে দুহাত ভরে মোহিনীর উদ্দেশ্যে শান্ত গলায় বলল, কিছু বলতে চাচ্ছ? কিভাবে বলি, আসলে আমি শিওর না। আমি যা ভাবছি সেটা কি কোনোভাবে সত্যি? ইমরাত হেসে ফেলল। ইসমি চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকেই নরম স্বরে বলল, যদি ভাবো প্রেমে পড়েছি পিচ্ছি তাহলে ভুল। যদি ভাবো ভালোবেসে ফেলেছি তাহলে বলবো ঠিক ভেবেছ। সত্যি? মোহিনী আর সোনিয়ার মুখে হাসি রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই মুখটা কালো হয়ে গেল। মোহিনী মলিন মুখ নিয়ে তাকালো ইমরাতের দিকে, উত্তেজিত কণ্ঠে বলল, ওকে তো আপনি আগে দেখেননি, চিনেননি, তাহলে ভালোবাসলেন কি করে? ইমরাত রহস্যকর হাসি দিল। চোখে একরাশ ভালোবাসা ইসমির জন্য, যে চোখে ইসমিকে নিজের করে পাওয়ার বাসনা রয়েছে, যে চোখ দিয়ে সে তার মায়াপরীকে দেখেছে। সে চোখ আলতো করে বুঝে শান্ত গলায় বলল, স্বপ্নে দেখেছিলাম প্রথম, অবিশ্বাস্য হলেও সত্যি। আমাকে পাগল করে দিয়েছিল স্বপ্নে। না জানতাম নাম আর না জানতাম ঠিকানা, আর না ইসমির চেহারা পুরোপুরি দেখেছি। সেই রাত আমি আর ঘুমাতে পারিনি। এত পরিমাণ অস্বস্তিতে ভুগছিলাম যে না পেরে
ড্রিঙ্কস করেছিলাম, তাও অল্প না, অনেক পরিমাণের, যেই পরিমাণ খেলে কেউ 2 দিনের আগে বিছানা থেকে উঠতে পারবে না। ড্রিঙ্কস তো করেছিলাম অনেক, তাও নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছি ক্লাব থেকে বাসায় যাওয়ার জন্য। ব্যাস, দেখা হয়ে যায় স্বপ্নের মায়াপরীর সাথে। হাস্যকর হলো যে এত ড্রিঙ্কস করার পরও এক দেখায় চিনে ফেলেছি ইসমিকে। অবাক চোখে তাকিয়ে আছে মোহিনী সোনিয়া। ইমরাত চোখ খুলে মোহিনীর দিকে তাকিয়ে বলল, আমার নেশা চড়ে গেছে। ইসমির নেশা প্রতি মুহূর্তে না নিলে নেহাতি মারা যাব। আর আমি যা চাই তা যে কোনো মূল্যে নিজের করি। তাহলে ইসমি তো আমার বাঁচার প্রদীপ, ওকে কি করে নিজের না করি? মোহিনী মুচকি হেসে ফেলল। শান্তি লাগছে মনে এটা ভেবে যে এই পিচ্চির জন্য ভালোবাসার মানুষ এসেছে যে তাকে নিজের থেকে বেশি ভালোবাসে। মোহিনী মুখ ভর্তি হাসি নিয়ে বলল, অনেক ভালোবাসেন তাই না? হুম। ইমরাত কিছু বলল না, মুচকি হেসে বেশ শান্ত গলায় বলল, ইসমিকে বিয়ে করতে আমার বেশি খাটনি করতে হবে না। আশ্রমের মাদারের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেই চলবে। কিন্তু আমি চাই ইসমিও আমায় ভালোবাসুক। আমি ওর জন্য যা ফিল করি সেটা ও আমার জন্য করুক। মোহিনী দুষ্টুমির ভঙ্গিতে বলল, যদিও আপনাই ভালো না বাসে, যদি আপনাই ফিল করতে না চায়। ইমরাত বাঁকা দাঁড়িয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো, তাকালো মোহিনীর দিকে, ফেসটা শক্ত করে বলল, জোর করে ফিল করাবো, ভালোবাসাবো, আর নিজের কাছেই রাখবো। কারণ আমি কোনো কিছুর জন্য কষ্ট পাওয়া শিখিনি। তাই যেটা আমার প্রয়োজন সেটা আমি আমার করেই ছাড়ি। মোহিনী আর সোনিয়া দুজনের চোখ চাওয়াচুই করছে। ইমরাত দুজনের দিকেই তাকিয়ে বলল, হেল্প করবে আমাকে? কিন্তু আচ্ছা ঠিক আছে, বলুন। ইনফরমেশন লাগবে ইসমির, ওর ব্যাপারে সব জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা ভেবো না যে তোমরা না বললে জানতে পারবো না। আরও অনেক ওয়ে আছে জানার। তাও তোমরা তো ওর বেস্ট ফ্রেন্ড, তোমরা ভালো বলতে পারবে না বলতে? মোহিনী সোনিয়া দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ইমরাতের দিকে তাকালো। তখনও বিশ্বাস হচ্ছে না দুজনের। এমন একজন বড়লোক বাবার স্টাইলিশ ছেলে ইসমিকে ভালোবেসেছে। এটাই হয়তো ভালোবাসা। দারোয়ান চাচার সামনে লম্বা করে বসার জন্য এক টেবিল রয়েছে, সেখানেই বসলো মোহিনী, সোনিয়া আর কাদের সাহেব। দারোয়ান চাচার চেয়ারে বসে আছে ইমরাত, আর দাঁড়িয়ে আছে পাশে দারোয়ান চাচা। মোহিনী শান্ত গলায় বলতে শুরু করলো, আমার মা বাবা মারা যাওয়ার পর আমাকে আশ্রমে পাঠানো হয়। তখন আমার বয়স 7 বছর হবে, আর ইসমি ছিল 4 বছরের। তখন থেকেই নিজের সাথে বড় করি। মাদার থেকে শুনেছিলাম ইসমিকে আশ্রমের গেটের সামনে পাই এক সাদা কাপড়ে মোড়ানো, যেখানে এক দামি চেইন সিস্টেমের লকেট ছিল, তাতে লেখা ছিল ইসমি ইসলাম। ইসমির জন্য সেখানে বেশ কিছু দামি দামি জিনিস দেওয়া ছিল। আরও এক চিঠি ছিল, সেখানে এক মায়ের কান্না জড়ানো আর্তনাদের কথা লেখা ছিল। আমার মেয়েটার নাম ইসমি রাখেন মাদার, প্লিজ। অনেক শ্রদ্ধা করি আপনার, আর অনেক বিশ্বাস, তাই আপনার কাছেই রেখে গেলাম ওকে। দয়া করে আপনার বুকে আগলে নিন। অনেক ভেবে আপনার কাছে রেখে গেলাম, মাফ করবেন মাদার। মেয়ের ভালোর জন্যই করেছি এমন কাজ। কখনো যদি মনে হয় মেয়েকে নিজের সাথে সুরক্ষাতে রাখতে পারবো, তাহলে অবশ্যই নিতে আসবো সেদিন। তাই চিঠিটা গোপন রাখবেন। ইতি এক অভাগিনী মা। তাতে বোঝা গিয়েছিল কোনো বড়লোক ফ্যামিলির সন্তান ইসমি। মাদার ইসমিকে বুকে তুলে নেন। 3 বছর বয়স পর্যন্ত ইসমি মাদারের কাছেই বড় হয়েছে। 4 বছর বয়সে পা রাখতে আমাদের সাথে দেয়। তখন থেকে একসাথে বড় হয়েছি। ভালোই যাচ্ছিল দিনকাল, কষ্ট, কিছুটা সুখ আর কিছুটা অভিমান নিয়ে। ইসমি বেশ হাসি খুশি আর দুষ্টু প্রকৃতির ছিল, কিন্তু এক ঘটনার পর সেই মন মানসিকতা হারিয়ে ফেলে ইসমি। অবাক চোখে তাকিয়ে আছে ইমরাত, দারোয়ান আর কাদের সাহেব। জানতে চাচ্ছেন কি এমন হয়েছে। মোহিনী একটু থেমে চোখের কোণের জল মুছে বলতে শুরু করলো, 3 মাস আগে এক নয়ন নামের ভদ্রলোক ইসমিকে পছন্দ করেন। আশ্রমে বাচ্চাদের সাথে দেখা করতে এসে প্রায় লোকটা আসতো ইসমিকে দেখতে, কিন্তু ইসমি জানতো না আমি ব্যাপারটা খেয়াল করেছিলাম। ভদ্রলোকটি মাদারকে প্রস্তাব দেন ইসমির সাথে তার বিবাহের। মাদার রাজি হননি, কারণ ইসমির বয়স অল্প ছিল, কিন্তু ভদ্রলোকের আকুতির জন্য মেনে নেন। বিয়ে হয়ে যায় সেই ভদ্রলোকের সাথে। অবাক চোখে তাকিয়ে আছে ইমরাত, হাত পা রীতিমতন কেঁপে কেঁপে উঠছে, চোখ এখনই লাল হয়ে যাচ্ছে। এই মনে হয় বুকের মধ্যে কেউ ছেদ করে দিয়েছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বুকে। চোখ কুচকে তাও নিজেকে শান্ত রেখে তাকিয়ে রইল মোহিনীর দিকে। মোহিনী বলতে শুরু করলো,
সেদিন সন্ধ্যায় বেরিয়ে পড়ে ইসমি তার স্বামীকে নিয়ে। তার আধ ঘন্টা পর শুনতে পাই যে বাসে যাচ্ছিল তা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি পৌঁছাই মাদার আর আমরা। গিয়ে দেখি ইসমি রক্তের মাঝে বসে আছে স্বামীর মৃতদেহ নিয়ে। তখন মারা গিয়েছিল নয়ন নামের লোকটি। তখন থেকে হাসি মজা করা সব ভুলে গেছে, মনমরা থাকে ইসমি। কথাগুলো বলার সময় গলা কাঁপছিল মোহিনীর, চোখে পানি, ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে দারোয়ান চাচা। অবাক চোখে তাকিয়ে আছে ম্যানেজার। সবাই ইমরেতের দিকে তাকিয়ে আছে। ইমরেত দাঁড়িয়ে যায় সেখান থেকে। হঠাৎ বলে ওঠে, কাদের সাহেব মাহিনকে নিয়ে বাসায় যান। ইমরেত আর দাঁড়ালো না, সোজা হাঁটা ধরলো। পেছনের সবাই অবাক হয়ে ইমরেতের যাওয়ার পথে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ইমরেত। বুকটা ফেটে যাচ্ছে ইমরেতের। কেমন এক অজানা কষ্ট অনুভব হচ্ছে বুকে। কার জন্য হচ্ছে? ইসমির জন্য। তাই ইসমির জন্যই হচ্ছে এই ব্যথা। বুঝতে পারছে না ইমরেত তার ভালোবাসার মানুষকে কেন এত কষ্ট পোহাতে হলো। না, ইমরেত তার জন্য একদম কষ্ট পায়নি যে ইসমি বিবাহিতা বা বিধবা। ইমরেতের কষ্ট হচ্ছে ইসমির বুকের তুফান সমান কষ্ট অনুভব করে। কতটা না কষ্টে বড় হয়েছে এই ছোট্ট পিচ্চিটা। আবার এমন কাহিনী ভাবলেই গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে ইমরেতের। কি করবে না করবে কিচ্ছু জানে না ইমরেত। মেইন রোডে গাড়ি চলছে ফুল স্পিডে, কিন্তু ইমরেতের মাথা ঠান্ডা হচ্ছে না। তখনই ইমরেতের সেলফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ম্যানেজারের নামটা ভেসে আসলো। না চাওয়া সত্ত্বেও রিসিভ করলো। ইয়া স্যার মাহিন তো আসছে না, আপনাকে এসে নিয়ে যেতে বলছে। আচ্ছা, ওকে নিয়ে ওয়েট করো, আসছি আমি। গাড়ি ঘুরিয়ে নিল রূপনগর আশ্রমের দিকে। চিন্তা হচ্ছে অনেক। ইসমি কি আদৌ নিজেকে আমার কাছে সঁপে দেবে? ও কি আমায় ভালোবাসবে? এত সহজে পাবে না সে ইসমিকে, তা ধারণা হয়েছে ইমরেতের। দেরি হোক সমস্যা নেই, কিন্তু নিজের করেই ছাড়বে এটাই ইমরেতের আত্মবিশ্বাস। কিছু একটা ভেবে মুচকি হেসে ফেলল। নিজে নিজেই বলে উঠল, উফ, একবার যদি টাইট করে হাত করতে পারতাম পিচ্চিটাকে, অবশ্যই জোর করে করতাম, কিন্তু সাথে ছিল বানরগুলি। না হলে কি এখনো ভাবতাম? কথাগুলো বলে হেসে ফেলল ইমরেত। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নিশু। বিরক্তির ছায়া ফুটে উঠল ইমরেতের ফর্সা চেহারায়। ফোনটা পাশের সিটে রেখে দিল। সামনে তাকে গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু নিশু খাটটাড়া মেয়ে, কল দিচ্ছে তো দিয়েই যাচ্ছে। কিছু একটা ভেবে গাড়িটা পাশে থামিয়ে কলটা রিসিভ করলো ইমরেত। বেশ কর্কশ কণ্ঠে বলল, প্রবলেম কি? টাকা দরকার কিছু। সো হোয়াট ক্যান আই ডু? মানে কি? টাকার দরকার, টাকা দিবে, ব্যাস। সিরিয়াসলি নিশু, বাপের এত টাকা থাকতে তুমি পরপুরুষের কাছে কেন টাকা চাচ্ছ? পরপুরুষ বলতে কি বোঝাতে চাচ্ছ? যা তুমি বুঝেছো। তুমি কি আমায় কোনোভাবে ইগনোর করতে চাচ্ছ? ইগনোর ওয়ার্ড কেন আসছে? তোমাকে ইম্পর্টেন্সই বা কবে দিলাম যে ইগনোর করব? তাহলে আমাদের মাঝে যা হলো? তোমার সাথে আমার যা হয়েছে তা নেহাতি তোমার ইচ্ছাই ছিল। আমি ড্রাঙ্ক ছিলাম যে কয়েকদিন রাত্রে, আর তুমি আমায় সেইভাবেই তোমায় আপন করতে বলো। আমাকে ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন। কী ভেবেছিলে ব্ল্যাকমেল করে টাকা উসুল করবে? ডোন্ট ফরগেট আই এম ইমরেতি লিনর। কাঁচা মাথা নিয়ে আমি চলি না। ডোন্ট ফরগেট মি মিস্টার ইমরেতি লিনোর। মাথা আমারও আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, যেচে সেধে তুমি আমার কাছে আসবে। ওয়েল, লেটস সি। ভুরুকুচকে ফোন কেটে দিল ইমরেত। এখন কেন যেন এগুলোর কথা ভাবলেও খারাপ লাগছে। মাথাটা ফেটে যাচ্ছে ইমরেতের। যদি ইসমি এগুলোর কথা জেনে ফেলে যে সে রাত্রে মেয়েদের সাথে থাকতো, এগুলো জানলে কোনো মেয়েই থাকতে চাইবে না ওই ছেলের সাথে। কি করবে ইমরেত ভেবেই পাচ্ছে না। একটা বড় নিঃশ্বাস ছেড়ে গাড়ি চালাতে শুরু করলো। সন্ধ্যা ঘনিয়ে রাত্রের আভা ছড়াচ্ছে আকাশে। মিটিমিটি তারও একটু একটু আকাশে উঁকি দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে দেখছি ইসমি। চিল্লানোর আওয়াজে নিচে তাকালো। সে পিচ্চি ছেলেটা তাকে ইশারা করে ডাকছে। ইসমি হাত ইশারা করে বলল, আসছি। এক পা দুপা করে নেমে এলো নিচে। মাহিনের দিকে আগাতেই মাহিন দৌড়ে এসে জাপটে ধরল ইসমিকে। ইসমি তো অবাক। পেছন থেকে সামনে আসলো ম্যানেজার, মোহিনী, সোনিয়া। আশেপাশে আশ্রমিক মানুষজন ওপর থেকে তাকিয়ে আছে তাদের দিকে। মাঠে কেউ নেই বললেই চলে। মাহিন জাপটে ধরে বলতে লাগলো, ভাবি। ইসমি তো হতবাক। কি বলছে এই পিচ্চি? ভাবি কে? অবশ্য খারাপ লাগছে না শুনতে, বেশ ভালোই লাগছে। কেমন এক ভালো লাগা কাজ করছে, না চাইতেও মুখে হাসি ফুটে উঠেছে। পেছন থেকেই মুখ টিপে হাসছে সোনিয়া, মোহিনী। ম্যানেজার তো এদিক ওদিক তাকাচ্ছি ইমরেতের জন্য। ইসমি দু হাঁটু মাটিতে ভর করে দাঁড়িয়ে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনা, আমি তোমার ভাবি না, অন্য কেউ। কিন্তু আমি তোমার বড় আপু হতে পারি? মাহিন ইসমির গাল টেনে দিয়ে বলল,
তাহলে তো বড় ভাইয়া ও তোমায় আপু বলে ডাকবে, তাই না? তোমার আপু হলে তোমার বড় মেছো সব ভাইয়ার আপু আমি। আমাদের আপু আছে, আপু লাগবে না? মাহিনের ভাবি আর আমার বউ লাগবে, ওটা হতে চাইলে সিট খালি আছে। পেছন থেকে ইমরেত এসে দাঁড়ালো। এগুলো শুনে আর চুপ থাকতে পারল না, কথা বলেই ফেলল। ইমরেতের এমন কথা শুনে দাঁড়িয়ে যায় ইসমি চোখ বড় বড় করে। মোহিনী আর সোনিয়া তো না পারছে মাঠ কাঁপিয়ে হাসতে। ম্যানেজার তো দাঁত বের করে হেসে ফেলল। মোহিনী দৌড়ে এসে ইমরেতের কোলে চড়ে গেল। ইমরেতের ফর্সা নাকটা টেনে দিয়ে বলল, ভাই আমার নাক ও তোমার মতো টেনে দাও তো। ওই যে যখন তুমি শরীর পাও তখন তুমি নাকটা টেনে ফেলো ওভাবেই, কারণ আমি শরম পেয়েছি তো। মোহিনী সোনিয়া ইমরেতের দিকে তাকিয়ে আছে। তার মানে তখন যে ইমরেত মাথা নিচু করে নাক স্লাইড করছিল তখন সে শরম পেয়েছিল। এগুলো ভেবে আবারও হেসে ফেলল মোহিনী সোনিয়া। ইমরেত মুচকি হেসে মাহিনের নাকে স্লাইড করে নিজের নাকের সাথে নাক ঘষে দেয়। মাহিন ইমরেতের গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, ভাইয়া পিচ্ছি ভাবি তো আপু বলতে বলে। ইমরেতও মাহিনের কানে কানে বলল, পিচ্ছি ভাবি বললেও শুনবেন না, আপনি ভাবি ডাকবেন। আর অনেক আদর করবেন ভাবিকে, ভাইয়ার মতো, ঠিক আছে? ভাবিকে দেখলি গাল টানতে মন চাই, দেখো পুরো বেবি ডলের মতো দেখতে। মাহিনের কথায় ইমরেত ইসমির দিকে তাকালো। গাল দুইটা লাল হয়ে আছে ফর্সা চেহারায়। লাইটের আলোতে দেখা যাচ্ছে ইসমির শরম পাওয়া লাল লাল ফেস। ইমরেত মুখে দুষ্টু হাসি নিয়ে মাহিনকে চোখ টিপ মারল। মাহিনও জিব্বা বের করে সম্মতি দিল। ইমরেত মাহিনকে কোলে নিয়ে এগিয়ে গেল ইসমির দিকে। ইসমি আর চোখে তাকাচ্ছে ইমরেতের দিকে। ইমরেত একটু জোরে বলল, আসলে মাহিন না আপনার কাছে যেতে চাচ্ছে, একটু কোলে নিন না। ইসমি পড়েছে মহাবিপদে। কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। একে তো ইমরেত কাছে আসলে ইসমির কেমন যেন ফিলিং হয়, যেটার সাথে সে পেরে ওঠে না। তার ওপর এমন কথায় গায়ের পশমও দাঁড়িয়ে যাচ্ছে ইসমির। মোহিনী একটু কাছে এসে খোঁচে মেরে বলল, নে এমন করছিস কেন? ইসমি এদিক ওদিক তাকিয়ে কাপা কাপা হাতে এগিয়ে গিয়ে ইমরেতের থেকে নিল মাহিনকে কোলে নেওয়ার জন্য। ইমরেত মাহিনকে কোলে দেওয়ার সময় পুরো হাত ইসমির হাতে লাগায়। ইসমির শরীরের পশমগুলো সেকেন্ডে দাঁড়িয়ে যায়। গলার রগও ভিতরে নিয়ে নেয় শরীরে লাগা ইমরেতের স্পর্শে। হাতটা সাথে সাথে মুট করে চোখ খিচে ফেলে ইসমি। কেমন যেন লাগছে, সে সইতে পারছে না। না পেরে তাড়াতাড়ি মাহিনকে কোলে নিয়ে টাইট করে ধরলো। জোরে সোরে শ্বাস নিচ্ছে ইসমি চোখ বুঝে। ইমরেত তো অবাক চাহনিতে চেয়ে আছে ইসমির দিকে। সে তো অবাক যে ফিলিংগুলো তার হয় ইসমির কাছে আসলেই বা টাচ লাগলেই, তা ইসমির হচ্ছে তা চোখ মুখ দেখে আর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে। ইমরেত মুচকি হেসে ফেলল। তার মানে ইসমিও সেম জিনিস ফিল করছে, কিছু তো আছে তাদের মাঝে। ইসমি আর তাকানোর সাহস পায়নি ইমরেতের দিকে। ইমরেত ম্যানেজারকে নিয়ে আশ্রমের মাদারের অফিস রুমে গেলেন। মাদার বসা থেকে দাঁড়িয়ে সালাম জানালেন। ইমরেতও জানালো। মাদার তাদের বসতে বলল। ইমরেত মাদারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন মাদার? এই তো বাবা, ভালোই। তা কি সাহায্য করতে পারি? কিছু জানার ছিল। বলো। এখানে যেই কিশোরীগুলো থাকে তাদের কত বয়স পর্যন্ত এখানে রাখবেন? 18 যাদের হয়নি তাদের জন্যই টাকা পাই, আর তাদেরই রাখা হয়। আর 18 হয়ে গেলে তারা তাদের মতো কাজ জোগাড় করে নেয় বা বিয়ে করে চলে যায়। কিন্তু কুমিল্লা আশ্রম থেকে যারা এসেছে ওখানে 2 জন রয়েছে 22 বছরের। ওদের আনা হয়েছে ভালো কাজ জোগাড় করে দিয়ে ওদের থাকার ব্যবস্থা করে সাহায্য করা। নাম? মোহিনী সোনিয়ার সাথে ইসমিকেও এই কারণটা আমি জানি না, কিন্তু কুমিল্লার আশ্রমের প্রিন্সিপাল বলে গিয়েছে তাদের 3 জনকে একসাথে কিছু করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। মাদার, আমার সেই বিষয়ে কিছু কথা বলার ছিল। বলো। আমি ওদের হেল্প করতে চাচ্ছিলাম, সাথে আশ্রমে কিছু ডোনেশন দিতে চাচ্ছি। তো ভালো কথা, কিভাবে সাহায্য করতে চাচ্ছেন? আমি চাই ওরা পড়াশোনা করুক, সাথে জবও। ভালো জব ইন্টার পাসের স্টুডেন্টসদের জন্য নেই। আমার অফিস আছে বসুন্ধরায় ডিজাইনারের, সেখানে আমি ওদের জব দিতে পারি, প্লাস ফ্ল্যাটও। সেখানের ভাড়া না হয় মাসিক বেতন পাওয়ার পর দেবে। তো আপনি যদি ওদের অনুমতি দিয়ে এগুলো একটু বুঝিয়ে দেন। মাদারের মুখে বড় এক হাসি ঝুলে আছে। সে মন ভরে দেখছে ইমরেতকে। বড্ড শান্ত আর কিউট ভয়েসে কথা বলছে সে, যে কারোই মায়া লেগে যাবে। পাশের চেয়ারে বসা ম্যানেজার অবাক চোখে তাকিয়ে আছে ইমরেতের দিকে। এটাই কি ইমরেতি লিনোর যে ডাইরেক্ট উঁচু গলা ছাড়া কথা বলতে পারতো না? মাদার মুচকি হেসে ইমরেতের গাল ছুঁয়ে বলল, ইসমিকে পছন্দ করেছো? মাদারের মুখে এই কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে ইমরেত ম্যানেজার। মাদার মুচকি হেসে বলল, বোকা, বিকাল থেকেই তুমি এইখানে ছিলে।
আশেপাশের আশ্রমিক মেয়েরা কি কানাকানি আবার না করে? তাদের থেকেই শুনলাম। ইমরেতও হেসে ফেলল। মাদার ইমরেতের গাল ধরে বলল, ধন্যবাদ বাচ্চা, বড্ড চিন্তায় ছিলাম ওদের নিয়ে। আমি কথা বলবো রাতে ওদের সাথে। পরশু তো 1 তারিখ, সেদিন থেকেই ফ্ল্যাট আর অফিসে জয়েন হতে বলবো, কেমন? আর ওদের এডমিশন আমি নিজেই করিয়ে দিব। ইমরেত ডোনেশনের সাথে বেশ কিছু টাকা দিল আলাদা করে আর বলল, এই টাকাগুলো ওদের জন্য, আর আমার কথা উঠাবেন না প্লিজ মাদার। মোহিনী সোনিয়া রাজি হলেও ইসমে হবে না, আই এম শিওর। চিন্তা করো না, সব গুছিয়ে দেব। আবার এসো কিন্তু। আজ আসি। অফিস রুম থেকে বেরোতেই ইমরেতের ফোন বেজে উঠল। ইমরেত ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, কাদের সাহেব। বাবা। হেল্প লাগবে? ও হুকুম করো। মাহিনকে নিয়ে গাড়িতে গিয়ে বসেন, আর মোহিনী সোনিয়া ওদের উপরে পাঠিয়ে ইসমিকে বলবেন মাদার তাকে এই সাইডে ডেকেছে, কেমন? ম্যানেজার হেসে ফেলল। ম্যানেজার নাকে স্লাইড করে ফোন কানে নিয়ে কথা বলতে লাগলো। ম্যানেজারও হাঁটা ধরলো মাঠের দিকে। ইসমি আর মাহিন দুজনে বেশ সুন্দরভাবে কথা বলছে। মাহিন ইসমির মাথার কাপড় ফেলে দিয়ে চুলগুলোয় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাবি তোমার চুল কি সুন্দর সোজা আর পিছলো। তাই, কিন্তু ভাবি বলতে বারণ করেছি কিন্তু। না, আমি ভাবি বলবো। নাক ফুলিয়ে ইসমি মাহিনের নাক টেনে বলল, আচ্ছা ঠিক আছে। জানো ভাবি, ভাইয়ানা অনেক পচা। কেন, কি করেছে? ভালোভাবে চ্যাপটে ধরে আমাকে দেখে একা একা দূরে দূরে চলে যায়। কয়েকদিন আগেও আমাকে দেখে 1 মাস থাইল্যান্ড থেকে এসেছি, জানো? তাই, ও অনেক পচা? শুধু পচা না। ম্যানেজার তাড়াতাড়ি করে মাহিনকে ইসমির কোল থেকে নিয়ে বলল, মোহিনী সোনিয়া, রাত হয়েছে, মাদার উপরে যেতে বলেছে। আর ইসমি তোমার মাদার ডেকেছে। আমায় এখন? মোহিনী সোনিয়া যেতে না চাইলেও ম্যানেজার ধমক দিয়ে উপরে পাঠিয়ে মাহিনকে জোর করে কোলে নিয়ে হাঁটা ধরলেন। ইসমি বেচারি কিছুই বুঝলো না। সেও ভাবতে ভাবতে হাঁটা ধরলো মাদারের খোঁজে। ওই সাইডে কেউ নেই বা থাকে না, ওখানে মাদার আমায় কেন ডেকেছেন? এগুলো ভাবতে ভাবতেই চললো ইসমি। পৌঁছে আধারের আশেপাশে তাকাতে ব্যস্ত ইসমি। কোথায় মাদার? এদিক ওদিক তাকাচ্ছে সে। হঠাৎই পেছন থেকে কেউ তার মাথার কাপড় সরিয়ে দিচ্ছে মনে হলো। তড়িঘড়ি করে ঘুরতে যাচ্ছিল ইসমি, কিন্তু পেছনের ব্যক্তি তার মাথার চুল আলতো করে ধরে সোজা তাকিয়ে থাকতে ইশারা করলো। কানের কাছে নিঃশ্বাসের আভাস পেয়ে চোখ খিচে ফেলল ইসমি। বুক কেঁপে উঠছে বারবার। হাত দুইটা মোট করে স্টিলের মতন দাঁড়িয়ে রইল। না দেখে বুঝে ফেলেছে কে পেছনে। ইমরেতের তার উপস্থিতি যে ভালোই বুঝতে পেরেছে ইসমি। ইমরেত, সে তো ঘোর লাগানোর মতন করে ইসমির শরীরের সুবাস নিচ্ছে। এক নিঃশ্বাস টেনে চোখ আলতো করে বুঝে ফেলল ইমরেত। ইসমির কানের পাশে নিঃশ্বাসটা ছেড়ে দিল। সাথে সাথে ইসমির নড়ে জামা আঁকড়ে ধরল শক্ত করে। বোঝা চোখ দুইটা আরও খিচে নিল। ইমরেত চোখ বোঝা অবস্থায় তার নেশা হচ্ছে, যা তাকে মাতাল করতে সদা প্রস্তুত। হালকা বাতাস এসে দুজনের শরীরে শিহরণের ছোঁয়া দিয়ে যাচ্ছে। ইমরেত তার চোখ দুইটা আলতো করে বন্ধ করে গাও ধরল, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার। ইসমির বোঝা চোখ দুইটা আপনা আপনি খুলে গেল। মুগ্ধতায় ভরে গেল সম্পূর্ণ শরীর। শিহরিত হয়ে গেল ইসমির উথাল পাতাল ঢেউর রাজ্যে। এটা ইমরেতের গলা। অসম্ভব সুন্দর গায় ইমরেত। আর ইমরেত, সে তো চোখ বুঝে ইসমির ঘাড়ের কাছে নিঃশ্বাস ছেড়ে গান গাচ্ছে। গানটা শেষ হতেই চোখ দুইটা আলতো করে খুলল। গান বন্ধ হতেই ইসমি ইমরেতের দিকে ঘুরে ফেলল। দুজন দুজনের চোখে হারিয়ে গেছে। মাতাল করে তুলছে দুজনের চাহনিও। উথাল পাতাল ঢেউ খেলছে দুজনের মনে। ইমরেতের গানটা যে তার মায়াবতীর জন্যই গাওয়া। তার মনের কথাগুলো বলে দিল গানের মাধ্যমে। এখন বাকিটা মায়াবতীর ওপর নির্ভর করছে। ইসমির চোখে তাকিয়ে আছে ইমরেত মাতালের মতো। চোখ দুইটা লাল হয়ে আছে ভালোবাসা না পাওয়ায়। ভালোবাসা মনে হয় 1000 থেকেও দিতে না পারার দাগ চোখে ফুটে উঠেছে ইমরেতের। নাকটা লাল হয়ে আছে। আবছা লাইটের আলোয় দেখা যাচ্ছে স্পষ্ট ইসমির চাহনি যে ইমরেতকে আরো পাগল করে দিচ্ছে। গায়ের পশমগুলো বারবার নড়ে উঠছে। আর সেই ঘ্রাণ, সেটা তো বাতাসের মাধ্যমে বারবার নাকে বাড়ি খাচ্ছে ইমরেতের। ইসমির শরীরের সব শক্তি আবেশে উড়ে গেছে। ইমরেতের কাছে চলে এলে শরীর সম্পূর্ণ হালকা হয়ে যায়। আর বুকের মধ্যে ঢের রাজ্যসভা আরম্ভ হয়। না পারে চলে যেতে, আর না পারে কাছে যেতে, আর না পারে চোখের থেকে চোখ সরাতে। এ কেমন অনুভূতি আর কেমন চাওয়া। নেশা লেগে যায় সম্পূর্ণ শরীরে। আর সেই নেশা যে নিতে ইচ্ছে করে মন মতো, না নিলে যে বুক হাহা করে ওঠে। ইমরেতের ইসমির চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় এক পা আগলো। তখনও ইসমি বেঘরে ইমরেতের চোখের দিকে তাকিয়ে আছে। ইমরেতের চোখে হারিয়ে যাচ্ছে সে। একটু আগালেই দুজন বাড়ি খাবে একে অপরের সাথে। ইমরেত এক পা আগাবে তার আগে ইসমি নড়ে ওঠে।
তাড়াহুড়া করে চোখ নামিয়ে নেয়, দুপা পিছিয়ে যায়, মাথায় কাপড় দিতে ব্যস্ত হয়ে পড়ে ইসমি। চোখে পানি টলমল করছে, ইমরাতের দিকে তাকাতে ইচ্ছে করছে, নিজেকে আটকাতে পারে না ইসমি। আরেকবার ইমরাতের চোখের দিকে তাকায়, ইমরাতের চোখ লাল হয়ে আছে, সাথে তার ফর্সা নাকটাও। ইসমির কেমন যেন লাগছে দূরে এসে, মন তো চাচ্ছি ইমরাতের দিকে এগিয়ে যেতে, কিন্তু সে ওটা করতে পারবে না। নিজের সীমানা যে এতটুকু, কি করবে এটা যে ঠিক। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় ইসমি, নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিজের সাদা ওড়নায়। কেন পড়লো তার উত্তর নেই ইসমির কাছে। পা আগাতে লাগলো সামনের দিকে, এক পা করে এগিয়ে যাচ্ছে, মুড়েও তাকাচ্ছে না পেছনে, হাত মুঠো করে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু চোখের পানিকে কি সান্ত্বনা দেওয়া যায়? তারা তো কষ্ট পেলেই গড়িয়ে পড়ে। কিছুটা আগাতেই ইমরাতের আওয়াজ শুনতে পেল, ডোন্ট গো প্লিজ, আই নিড ইউ। কেমন কান্নার কণ্ঠে পরিণত হলো ইমরাতের আবেদন মেয়ের গলার সুর। চোখের কোনায় পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো ইসমির। ঘুরে দাঁড়ালো সে, তাকিয়ে আছে অপলক ইমরাতের দিকে। ইমরাত দুপা এগিয়ে এলো, মাথাটা নিচু করে, চোখটা লাল হয়ে আছে, চোখের মধ্যে সাগর সমান ভালোবাসা যা সে ইসমিকে দিতে চায়। কান্না ভরা কণ্ঠে বলে উঠল ইমরাত, I love you, Ismi. I love you. I really love you. I really do. I need you in my life. I can stay away from you. Don't go. Stay with me, please. You are my drug, and I can't stay away from that. I swear, I'm never gonna hurt you. I will do whatever you want. Don't leave me, please. I can't live উইদাউট ইউ, আই উইল ডাই। অনেক ভালোবাসি ইসমি, তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। চোখ তুলে ইসমির দিকে তাকালো, আমি মরে যাব তোমার থেকে দূরে যেতে হলে, আই সোয়ার। লাল চোখে পানি টলমল করছে ইমরাতের। ক্যান ইউ স্টে উইথ মি ফর এভার? সারা জীবন থাকবে আমার সাথে, প্রমিস। কখনো মাঝপথে ছাড়বো না। মরলেও তোমায় নিয়ে মরবো, আর বাঁচতে হলেও তোমায় নিয়ে বাঁচবো। প্লিজ, আমার মায়াপরি থেকে সুইটি হও। কখনো কাঁদতে দেব না, কষ্ট দেব না, নিজের থেকে বেশি ভালোবাসবো। ক্যান ইউ লাভ মি লাইক এ ডু? চোখের পানি থামার নাম নিচ্ছে না ইসমির, অনবরত গড়িয়ে পড়ছে চোখ থেকে। মায়া ভরা চেহারা লাল হয়ে আছে, কেন তা ইসমি জানে না। কিছুক্ষণ আগে বুকের ভেতরের উথাল পাতাল করা ঢেউগুলো এখন চিৎকার করে কাঁদছে, আওয়াজ বাইরে আসছে না, কিন্তু তা একটু একটু করে তীব্র কেন হচ্ছে? কেন কাঁদছে তারা, আর নিজেই বা কেন কাঁদছে? তার উত্তর যে নেই ইসমির কাছে। তাকিয়ে আছে ভেজা চোখ নিয়ে ইমরাতের চোখে। আর ইমরাত, সে তো মনে হচ্ছে পাগল হয়ে যাবে। ভালোবাসা পাওয়া যতটা না সুখের, না পাওয়া তার থেকে অনেক কষ্টের। অনেক ভালোবেসে ফেলেছে মায়াপরীকে। ইসমির চোখের পানি দেখছে ইমরাত, তার বুকে মনে হয় অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে। তীব্র যন্ত্রণা হচ্ছে বুকে। ইসমির এক এক ফোঁটা চোখের জল যে ইমরাতের বুকে অ্যাসিড হয়ে ঝরছে। যন্ত্রণা হচ্ছে বুকে হাজার, যা ভেবেও শেষ হবার না। আরেকটু এগিয়ে গেল ইমরাত, ভেজা কণ্ঠে বলল, ইসমি, আই ওয়ান্না হাগ ইউ রাইট নাও, আদারওয়াইজ আমার শ্বাস এখানেই বন্ধ হয়ে যাবে। আর একটু পর, ক্যান আই হাগ ইউ প্লিজ? আর বলতে দেয়নি ইমরাতকে। তার পিচ্ছি সুইটে কিছুটা এগিয়ে এসে দু হাত দিয়ে ইমরাতের গলা জড়িয়ে নিঃশব্দে কেঁদে দেয়। বুকের হাহাকারগুলো মিশে যাচ্ছে ইমরাতের বুকের ধুকধুকানি আওয়াজের সাথে। স্বর্গের সুখও যে এই বুকে হার মানবে। ইমরাতের এই রূপ যে তার বুককে ছিদ্র করে দিচ্ছে। ইমরাতকে এমন রূপে যে মানায় না, তাই নিজেকে ধরে রাখতে পারেনি। জড়িয়ে ধরে আছে নিজের সবটুকু শক্তি দিয়ে। চোখের পানিতে ভিজিয়ে যাচ্ছে ইমরাতের ইন করা শার্ট। ইমরাতের লাল চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। হাত দুইটা উঠিয়ে টাইট করে মিশিয়ে নিল ইসমিকে নিজের বুকের সাথে। চোখ দুইটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। ইসমি চোখ বুজে কাঁদছে আর নাক টানছে। ইমরাতের কাঁদো কাঁদো ফেসে মুচকি হাসি এসে পড়ে। কান্না ভরা মুখে হঠাৎ যদি হাসি আসে, তাহলে তো আরও আবেদনময়ী লাগে দেখতে। ইমরাতকেও ঠিক তেমন লাগছে। এত কষ্ট নিমিষেই গায়েব হয়ে গেল। ইসমির শরীরে সেই ঘ্রাণ, নেশা, স্পর্শ সব মিলিয়ে ইমরাতের শরীরের সাথে মিশে আছে। ইসমির চুলগুলোর মাঝে মুখ লুকিয়ে আছে ইমরাত, আর সেখানে নেশা নিচ্ছে ইমরাত। নেশার এক একটা নিঃশ্বাস যেয়ে পড়ছে ইসমির ঘাড়ে, আর সেই আবেশে সে আরও আঁকড়ে ধরছে ইমরাতকে। ছাড়তে ইচ্ছে করছে না, সারা জীবন যে এইখানেই থাকতে ইচ্ছে করছে, কিন্তু সে তো তা পারবে না। জন্মের পর থেকে মা বাবা হারিয়েছে, বিয়ের দ্বিতীয় দিনে স্বামীকে হারিয়েছে। এখন ইমরাত, যদি ইমরাতের এমন কিছু হয় না, ভাবলে চিৎকার আসছে ভেতর থেকে। জানে না কি আছে ইমরাতকে নিয়ে তার বুকে, কিন্তু ইমরাত যে তার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে। তার মতন অনাথ, বিধবা, এতে মেয়েকে ডিজার্ভ করে না। চোখ বুজে কেঁদে দিল শব্দ করে, আরও জোরে আঁকড়ে ধরল ইমরাতকে। ইমরাত চোখ খুলে ইসমির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
ইসমি নিজেকে বুঝিয়ে নাক টানতে টানতে ছাড়িয়ে নিল। চোখ মুছছে, কিন্তু তা আবার গাল গড়ে নিচে পড়ছে। ইসমি কাঁদছে আর নিচের দিকে তাকিয়ে নরম সুরে বলে উঠল, আমার থেকে ভালো কাউকে আল্লাহ আপনার জন্য পাঠাবেন, সেই দোয়া করব সারা জীবন। আর 1 মিনিটও দাঁড়াতে পারবে না ইসমি। ইমরেতের এই করুণ চেহারা যে তার সহ্য হবে না। দৌড়ে যেতে নিলে ওড়না ধরে ফেলে ইমরেত। তাও ইসমি থামে না, কাঁদতে কাঁদতে ওড়না রেখেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। ডোন্ট গ্রো প্লিজ ইসমি। হাত মুঠো করে সজোরে বাড়ি মারে নিজের পাশের ওয়ালে। সবাই কষ্ট সহ্য করতে পারে একটু একটু, কিন্তু ইমরেত যে কষ্ট সহ্য করতে পারে না। হাতটা লাল হয়ে আছে, দাগের মতন করে কেটে গেছে, কিন্তু ব্যথা তো হচ্ছে বুকে। ইসমির ওড়নাটা নিয়ে হাতে বেঁধে হাঁটা ধরল। কয়েকবার পেছনে তাকালো, কিন্তু ইসমি আসেনি। ভালোভাবে চোখ মুছে কয়েকটা শ্বাস ফেলে চলে যাচ্ছে আশ্রমের বাইরে। কিছুটা অন্ধকারে দাঁড়িয়ে আছে ইসমি। দেয়াল ঘেঁষে মাটিতে বসে পড়ল, মুখ চেপে কেঁদে উঠল চিৎকার করে, যার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। তার জীবন কেন এত দ্বিধা, কেন এত না চাওয়া কষ্ট? বুকের ভেতরে ব্যথাটা যে তীব্র হচ্ছে, যন্ত্রণা হচ্ছে অনেক। ইমরেতের প্রত্যেকটা কথা যে তার মনের দরজা খুলে দিয়েছে। যেটা এতকাল বন্ধ ছিল, সেই জায়গা যে এখন কষ্টের পানি দিয়ে ভিজে যাচ্ছে। হাত বাড়ি মারছে ইমরেত, কিন্তু ব্যথা মনে হচ্ছে ইসমি পেয়েছে। চোখ বুজে ফুপিয়ে কাঁদতে লাগলো ইসমি। ইমরেতের চেহারাটা বারবার ভেসে আসছে সামনে। দারোয়ান এদিকে এগিয়ে আসছে হয়তো। বসা থেকে দাঁড়িয়ে পড়ল ইসমি, চোখ দুইটা ভালোভাবে মুছে নিল। মাঠের সাইড দিয়ে চলে যাচ্ছে বুকে দুহাত মেলে। আশেপাশে কেউ আছে কিনা তা দেখছে আর দ্রুত হাঁটছে। কিছুটা যেতেই দড়িতে কাপড় রোদ্রে দেওয়ার ছিল, সেখান থেকে কারো একটা ওড়না গায়ে পেঁচিয়ে নিল। পেছনের সাইডে নল ছেড়ে চোখে মুখে পানি দিচ্ছে অনবরত, কিন্তু চোখের পানি যে লুকাতে পারছে না ইসমি। আকাশের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল ইসমি। কি জীবন দিল আল্লাহ তাকে! এর থেকে মৃত্যুর শ্রেয় মনে হচ্ছে তার কাছে। বিল্ডিং বেয়ে উঠে গেল ওপরে। রুমে টুকটাক অনেকেই ঘুমিয়ে পড়েছে, অনেকে জেগে গল্প করছে। সোনিয়া মোহিনী এতক্ষণ মনে হয় ইসমির জন্যই অপেক্ষা করছিল। ইসমিকে দেখে দৌড়ে আসলো। ইসমি মুচকি হেসে দিল, সেটা চেহারায় ভেসে উঠল। মোহিনী ইসমির হাত টেনে এনে ফ্লোরে বসিয়ে দিল। তারপর ইসমির দিকে তাকিয়ে বলে উঠল, মাদার কেন ডেকেছিল? এইভাবেই আমি একটু ঘুমাতে চাই মোহিনী, মাথায় হাত বুলিয়ে দিবি? কেন না, তুই আমার কোলে ঘুমিয়ে পড়। মোহিনীর কোলে মাথা রেখে চোখ বুজে আছে ইসমি। ইসমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মোহিনী। ঘুম আজ আর আসবে না, যেন চোখ বন্ধ করে রেখেছে ইসমি। ইমরেতের বলা প্রত্যেকটা কথা কানে বাড়ি খাচ্ছে। ডোন্ট গো প্লিজ, আই নিড ইউ, আই লাভ ইউ। লাইনগুলি মনে এসে চুপছে বারবার। চোখ খিচে ঘুমানোর চেষ্টায় মগ্ন হয়ে উঠল। গাড়ি চলছে মেইন রোডে। পেছনে বসে আছে ইমরেত, বাইরের দিকে তাকিয়ে থেকে। ইমরেতের কোলে ঘুমিয়ে পড়েছে মাহিন। ম্যানেজার গাড়ি চালাচ্ছে আর বারবার তাকাচ্ছে আয়নায়। এখনও একটা শব্দ আসেনি ইমরেতের আশ্রমের পর থেকে আসার পর। ম্যানেজারও প্রশ্ন করেনি, পরে নিজেই খুলে বলবে সেই আশায়। গাড়ি পৌঁছলো ইমরেতদের বাড়িতে। মাহিনকে কোলে নিয়ে হাঁটা ধরল সামনে। বেল বাজাতে গেট খুলে দিল শিলা। ভাইয়ের এমন চেহারা দেখে বুকটা ধড়াস করে উঠল তার। তড়িঘড়ি করে কোলে তুলে নিল মাহিনকে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল ইমরেত। ম্যানেজারও গাড়ি পার্ক করে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখন এই বাড়িতে ঢুকলে তাকে সবাই প্রশ্ন ছুড়ে মারবে, আর এখন সে কিছুই বলতে পারবে না যতক্ষণ না ইমরেত খুলে বলছে কি হয়েছে। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে ইমরেত, মাথাটা দেয়ালে হেলান দিয়ে। কষ্টগুলো পানির সাথে তীব্র হচ্ছে। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো ট্রাউজার গেঞ্জি পরে। মাথাটাও পুছে নিল নিজের। বেরিয়ে আসতে দেখলো মা বসে আছে বেডে। ইমরেতকে দেখেই দৌড়ে আসলো সালিহা বেগম। ছেলেকে কেমন যেন দেখাচ্ছে। পাশের থেকে টাওয়ালটা তুলে নিল হাতে। ইমরেতের হাত ধরে বেডে বসে মুছে দিতে লাগলো ভেজা চুল। মাথা নিচু করে বসে আছে ইমরেত। মায়ের পেটে মাথা রেখে হেলান দিয়ে দিল। চোখ বুজে মাকে জড়িয়ে ধরল। মাথায় হাত বোলাতে লাগলো সালিহা বেগম। কিছু তো হয়েছে ছেলের, এখন আর জিজ্ঞাসা করলো না সে। ছেলেকে ছেড়ে বিছানায় বসে ইমরেতের মাথা নিজের কোলে নিয়ে নিল। কম্বল দিয়ে ঢেকে দিল ইমরেতের শরীর। মাথায় হাত বোলাতে লাগলো। চোখ বুজে ঘুমের দেশে চলে যাচ্ছে ইমরেত। ইমরেত ঘুমিয়ে পড়তে স্বস্তির নিঃশ্বাস নিলেন সালিহা বেগম। বড্ড চিন্তিত ছিলেন ছেলেকে নিয়ে। নিজের কোল থেকে ইমরেতের মাথাটা আলতো করে তুলে শুইয়ে দিলেন বালিশে। কম্বলটা পুরো শরীরে মেলে দিলেন। লাইট নিভিয়ে বের হবে তখনই চোখ মুছতে মুছতে রুমে ঢুকে মাহিন। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, না, আমি বড় ভাইয়ার সাথে ঘুমাবো। মুচকে হেসে বলে উঠল সালিহা বেগম, এই বয়সী ছেলে নাকি মায়ের পাগল থাকে, কিন্তু এখানে ছেলে মাকে রেখে বড় ভাইয়ার পাগল। মাহিনকে ইমরেতের বালিশের পাশে দিয়ে একই কম্বলে মুড়িয়ে শুইয়ে দিলেন। ভাইয়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো, ভাইয়াকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? একদম। দুই ছেলের মাথায় চুমু এঁকে দিলেন। লাইট অফ করে বেরিয়ে পড়লেন রুম থেকে। চিন্তা হচ্ছে ছেলের জন্য। এমন অবস্থা ছেলের কখনো দেখেননি তিনি। দেখবে কিভাবে? ছেলে তো বাড়িতেই থাকতো না। ঘুমের দেশে হারিয়ে যাচ্ছে ইমরেত। তার এক হাত ধরে আছে তার মায়াপুরী।
দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলকভাবে। সাগরের কোনায় দাঁড়িয়ে আছে। বুকের স্রোত তীব্র হচ্ছে ধীরে ধীরে। সাগরের মাঝে হারিয়ে যাচ্ছে হাসতে হাসতে। আর সেই হাসি নানান মেঘের সাথে বাড়ি খেয়ে আবার তাদের কানেই আসছে। সেটা শুনে হেসে দিচ্ছে দুজন। রাত 12টা বাজতে যাচ্ছে। ঘুম নেই নিশুর চোখে। একই হোটেলের বিছানায় চাদরে মুড়িয়ে আছে, যেখানে কিনা কিছুদিন আগে তার সাথে ইমরাত ঘুমিয়েছিল। এখনো মনে আছে তার সুখের রাত ইমরাতের সাথে কাটানো। অনেক ছেলের সাথে লিভ টুগেদার করেছে নিশু। কোনো ছেলের প্রতি 3 দিনের বেশি মন টেকেনি তার। কিন্তু ইমরাত তাকে অফার করেছিল রাত কাটাতে, বাট হি রিফিউজড, যার কারণে ইমরাতকে অতিরিক্ত ড্রিঙ্ক করিয়ে 2 দিন আপন করে নিয়েছিল। ফোন বেজে যাচ্ছে কিন্তু রিসিভ করছে না নিশু। অনবরত কল আসছে তো আসছেই। রেগে রিসিভ করলো কল। কোথায় তুই? ড্যাড আমি ওকে। বাসায় আয়, তোর মা টেনশন করছে। কি হয়েছে তোর? খাওয়া দাওয়া করছিস না, বাড়িতে ঠিক মতো আসছিস না, কারণ কি? তেমন কিছু না। তোর মা বলল কাল রুমে এসে নাকি সব ভেঙে চুরমার করে গেছিস। কি হয়েছে আমার প্রিন্সেসে শুনি? নিজেকে আর আটকাতে পারলো না নিশু। কেঁদেই দিল শব্দ করে। কাঁদতে কাঁদতে বলল, ড্যাড আই ওয়ান্ট ইমরেত। ড্যাড আই কান্ট লিভ উইদাউট হিম। তুমি যা পারো করো, বাট আই ওয়ান্ট হিম। কি হয়েছে? আর কে ইমরেত? ইমরেতে লিনোর। আমার প্রিন্সেস প্রেমে পড়েছে বুঝি? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু ওকে নিজের করে পেতে চাই। আচ্ছা, আমি লিনোর সাহেবের সাথে কাল কথা বলবো। তুমি সকাল সকাল বাড়িতে চলে এসো। কল কেটে বেডে বসে পড়লো। ইমরাতকে আপন করে পেতে ইচ্ছে করছে প্রচণ্ড। অনেক কল করেছি, নিম্নে 200-র বেশি কল হবে, কিন্তু একটাও রিসিভ করেনি। কিছু একটা হয়েছে ইমরাতে, সেটা নিশু শিওর। বাড়িও আসে না, হোটেলেও আসে না, বাইরেও তেমন দেখা যায় না। কি হয়েছে হঠাৎ? এত ভালো কিভাবে হয়ে গেল? কিছুই মাথায় আসছে না তার। বুকে বালের জড়ি ইমরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল নিশু। ইমরাত যে তার স্বপ্নে তার মায়াপুরীর সাথে একান্ত গত সময় পার করছে। অন্যদিকে ইসমি অন্ধকার রুমের এক কোণায় মাটিতে শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে। আর এদিকে নিশু যে ইমরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। তিনজনের জীবনেই প্রথম ভালোবাসা উকে দিচ্ছে। সেই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা মনে যাচ্ছে একটু একটু করে। কারো পিচ্ছি পিচ্ছি হাত মুখে নানান জায়গায় ছুঁয়ে দিচ্ছে একটু একটু করে। ঘুমের মাঝে হেসে ফেলল ইমরাত। হালকাভাবে চোখ খুলে দেখলো সে আর কেউই না, মাহিন। মাহিন তার সকল দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলতে লাগলো, গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। উবুত হয়ে শুয়ে, ভাইয়া ভাবিকে বাড়িতে আনবে না? সাথে সাথে চোখ খুলল ইমরাত। মাহিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, আপনার ভাবি তো এখনো অনেক ছোট, তাকে তো আগে বড় করতে হবে, তারপর এখানে নিয়ে আসবো, একসাথে থাকবো, কেমন? আচ্ছা আচ্ছা। আম্মুকে গিয়ে বলবেন ভাইয়া কফি চেয়েছে। আচ্ছা। মাহিন দৌড়ে চলে যাচ্ছে। ইমরাত নিজের চুল আলতো করে টানতে টানতে শোয়া থেকে উঠে বসলো। সাইড থেকে ফোনটা হাতে নিয়ে অবাক, এত কল, তাও নিশুর। ডোন্ট কেয়ার ভাব নিয়ে ম্যানেজারকে কল করলো। জি স্যার। কথা হয়েছে মাদারের সাথে? আজই পাঠিয়ে দেবে বললো। 1টার মধ্যে ফ্ল্যাটে পৌঁছাবে, আর কাল থেকে অফিসে জয়েন করবে 3 জনই। ওকে, ফ্ল্যাটে পৌঁছালে আমায় জানিয়েন। আচ্ছা। প্যাকিং করছে সোনিয়া, মোহিনী, আর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইসমি। কুমিল্লা আশ্রমের মাদারের সাথে কথা বলল কিছুক্ষণ আগে। সব বুঝিয়ে দিলেন তিনি। ইসমির মন চাচ্ছে না যেতে, তাও যেতে হবে। শুধু শুধু তো আর আশ্রমে থাকা যায় না। বড় হয়েছে, এখন নিজেদের মতোই চলতে হবে। মাদার সহ ইসমিরা বেরিয়ে পড়লো ইমরাতদের নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ জ্যামে আটকে রইল তারা। অবশেষে পৌঁছালো গন্তব্যে। গাড়ি থেকে নামতেই চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইল এত বড় বিল্ডিং এর দিকে। ইসমি বিস্ময় নিয়ে বলল, মাদার, আমরা ঠিক জায়গায় এসেছি তো? এটাই, চলো ভেতরে। মোহিনী, সোনিয়া, ইসমি ভেতরে যাচ্ছে আর ঘোরাফেরা করে দেখছে এত বড় বিল্ডিং। লিফটের সামনে এসে দাঁড়ালো। ইসমি চোখ বড় বড় করে বলল, মাদার, আমি না এটাতে উঠিনি, তাই উঠবো না, ভয় করে। মোহিনী সোনিয়া উৎসুক কণ্ঠে বলল, উফ, বিশ্বাস হচ্ছে না, লিফটে উঠবো। উফ, বিশ্বাস হচ্ছে না, লিফটে উঠবো। কিন্তু ইসমি ওঠেনি। অনেক রিকোয়েস্ট করে নিজে নিজে হেঁটে সিঁড়ি বেয়ে 2 তলা বেয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইসমি। সবাই লিফটে করে চলে যাচ্ছে, তাই ইসমিও সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে এলো 2 তলায়। আশ্চর্যের ব্যাপার হলো, সকল তলায় শুধু একটাই ফ্ল্যাট, কিন্তু 2 তলায় শুধু 2টা ফ্ল্যাট। তাও মাথা না ঘামিয়ে ভেতরে প্রবেশ করলো। মাশাআল্লাহ, কি বড় ফ্ল্যাট! সব রয়েছে ভেতরে, একদম প্রাসাদের মতন মনে হচ্ছে ইসমি। এখানে তারা থাকবে, বিশ্বাসই হচ্ছে না ইসমির। সবকিছু বুঝিয়ে চলে গেলেন মাদার। ঘুরে ফিরে দেখছে সবকিছু 3 জন। মোহিনী লাফ দিয়ে বিছানার উপর ধপাস করে গা এলিয়ে দিল। হাসতে হাসতে বলছে মোহিনী, কি আরাম বিছানা। ইয়ার ইসমি, এটা কি বিছানা? দেখ কি সফট।
ইসমির হাত ধরে বিছানায় বসে দেখ, শুধু তুলছে তাই না? ইসমিও বসে দোল খাওয়ার মতন বসে বসেই লাফাতে লাগলো। সোনিয়া কিচেন দেখছে আর মাশাল্লাহ মাশাল্লাহ বলে চেঁচাচ্ছে। যে যার মতন ফ্ল্যাট ঘুরে দেখতে বিজি হয়ে পড়েছে। ম্যানেজারের সাথে বিল্ডিং নিচে দাঁড়িয়ে কথা বলছে ইমরেত। 2 তলায় 2টা ফ্ল্যাট ছিল, একটা ইমরেতের আর দ্বিতীয়টা কিমরানের। কিমরান তো এখানে থাকতে অভ্যস্ত না, সো তাই ইসমিকে এখানে নিয়ে এসেছে যাতে ইমরেতও সেম ফ্ল্যাটে থাকতে পারে। বিল্ডিং এর সব ফ্ল্যাট থেকে 2 তলার ফ্ল্যাটটা বেশি উন্নত ছিল, তাই এখানে থাকতে ইমরেতেরও বেশি একটা কষ্ট করতে হবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে মোহিনী। দূর থেকে মোহিনীকে দেখে সানগ্লাস খুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিমরান। ভাইকে ডাকতে এসে নিজেই হারিয়ে গেছে মোহিনীর মাঝে। হলুদ সালোয়ার স্যুট পরে চোখ বন্ধ করে মুচকি হেসে দাঁড়িয়ে আছে মোহিনী, আর তা অবাক চোখে দেখছে কিমরান। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কিমরানের মাঝে। ইমরেতের ডাকে ঘুরে তাকালো ভাইয়ের দিকে, ইশারায় তার কাছে ডাকলো ইমরেত। আরেকবার তাকিয়ে দেখলো মোহিনীকে, বাঁকা হেসে বলল, পরিচয় তো জানতে হচ্ছে এই লেইলির। আরেকবার মোহিনীর দিকে তাকিয়ে হাঁটা ধরলো কিমরান। ও লেলা, আহ হা হা, ওয়ে লেলা লেলা। কিমরান গানটা গাচ্ছে আর গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে ইমরেত